16 বছরের এই সহজ সরল মেয়েটি আমাদের কি জানাতে এসেছে তা শুনতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম যে তারামণি আজকে যাহা বলিব সত্য বলিবতে বসেছে, এবং একটা বিষয় আমি অবশ্যই সবাইকে বলবো, যেটা মঞ্জুরও বলছিল একটু আগে, যে তারামণির বিস্তারিত পরিচয় এখানে কোনোভাবেই আমরা রিভিল করিনি এবং করবও না। আমরা ভয়েসটিকেও চেঞ্জ করে দিচ্ছি তারামণির সামাজিকতার কথা ভেবে। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তারামণির বয়স অনেক অল্প, এবং আজকের এই যে এপিসোডটি খুবই এক্সক্লুসিভ একটা এপিসোড। ইন এ সেন্স, যারা টিনেজার আছেন, যারা বাসাতে অনেক রকম বিপদের সম্মুখীন হন এবং যারা অনেক রকমের ভুল সিদ্ধান্ত নেন, এই ভুল সিদ্ধান্ত জীবনকে কতটা দুর্বিষহ করে দিতে পারে বা বিপদের মুখে ঠেলে দিতে পারে, তাদের জন্য আজকের এই এপিসোডটি। তো সুতরাং সেই দিক থেকে তারামণিকে সম্পূর্ণরূপে কোনোভাবেই তার পরিচয় এবং তার যে বিষয়গুলো সেগুলো যাতে কোনোভাবেই রিভিল না হয় তার সামাজিকতার কথা ভেবে, যেটা আমরা যাহা বলিব সত্য বলিবতে সবসময় মেনটেন করি, সেটাও আমরা আজকে করছি। এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, প্রথমেই আশ্বস্ত করছি তিনি আমাদের সঙ্গে আছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত আমরা নিশ্চয়ই পাবো। বরাবরের মতোই থাকবে SMS পোল, এবং শুরুতে আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের কারণে তারামণি আজকে যে বিপদগ্রস্ত সেই জায়গাটিতে আমরা আসবো একটু পর, এবং কি বিপদে সে পড়েছে বা কি অপরাধ সে করছে এবং তারপরের পরিণতি কি দাঁড়িয়েছে সেটাও আমরা দেখাবার চেষ্টা করব। প্রথমেই আমরা শুরু করছি ব্যাকগ্রাউন্ড থেকে, এবং শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে তারামণি, প্রথমেই বলে নেই একটা বিষয়, সেটা হচ্ছে যে লাখ লাখ মানুষের সামনে আজকে তুমি কনফেস করতে যাচ্ছ, এবং এটা অত্যন্ত সাহসের বিষয়। প্রথম যে প্রশ্নটি তোমাকে করব, মানে তোমার বিবেকটা আসলে কে জাগিয়েছে যে কারণে আজকে তুমি এরকম লাখ লাখ মানুষের সামনে কনফেস করতে এসছো? সাধারণত আমরা 18 বছরের বয়সের নিচে যারা, তাদেরকে আমরা নেই না, কিন্তু আমরা জানি যে ভুলের মাত্রাটা আজকের দুনিয়াতে অনেক শিশুরা অনেক সময় করে, অনেক কিশোররাও করে, এবং তোমার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রেখে আমরা তোমাকে আজকে এক্সপোজ করছি এখানে। তো সেই জায়গাটা থেকে তোমার কি বলার আছে, মানে তোমার বিবেকটা আসলে কে জাগিয়েছে? একদমই আমার বিবেকটা কেউ জাগায় নাই। আমি আসলে ফ্যামিলিতে সবার ছোট মেয়ে, তো রাগটা অন্যরকম একটা রাগ, তো এই কারণে আর কি আমি আসলে নিজের জিদের কারণে আর কি। মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার রাগটা কারণে এরকম হয়েছে এবং তোমার বিবেকটা আসলে নিজে থেকেই নিজেই জেগেছে, যে কারণে আজকে তুমি লাখ লাখ মানুষের সামনে এসেছো কনফেস করবার জন্য, তাই তো? ওকে, ঠিক আছে। আমরা একেবারে শৈশব থেকে যেখান থেকে মনে আছে সেখান থেকে শুনতে চাই। আমার এই যখন আর কি স্কুল লাইফে ছিলাম, তো আমি অনেক চঞ্চল টাইপের মেয়ে ছিলাম, মানে ঘোরাফিরে করতাম, তো ছেলের সাথে আড্ডা মারতাম, কেউ ঠেকাইতো না। স্কুল লাইফে ভালোই চলছিল, আমাকে আবার স্কুলে ম্যাম স্যারটা সবাই আদর করতো, চঞ্চল ছিলাম। তো পরে আমার যখন 11তে পড়ছে, তো হঠাৎ আমার আম্মুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 11 বছর বয়সে? হ্যাঁ, 11 বয়স। তো আমার তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমি 4-এ পড়তাম। 4-এ পড়তা। আচ্ছা, আমাকে একটু বলো তোমার বাবা কি করতো? আমার আব্বু ব্যবসা করতো, কিন্তু আমার আব্বুর সাথে আমার আম্মুর ঝগড়া ছিল, তো আমার আম্মুর সাথে ঝগড়া করে আম্মু ঢাকায় থাকতো। তো এটা আম্মু আর কি জিতছিল, আমার ফ্যামিলিতে সবাই জিতছিল। আচ্ছা। তো পরে আর কি 11তে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি আসলে আম্মুর সবকিছু করতাম। তো আব্বু তখন ছিল আমার সাথে, তো তখন আম্মু আস্তে আস্তে একটু মানে সুস্থ হইতেছিল। তো আমার পহেলা বৈশাখ আসছিল, তখন আমার জন্মদিন ছিল। তো আর কি আমার আম্মু তখন অনেক কান্নাকাটি করছে যে একটা জন্মদিনের টাইমে আমি তো একটা সুতো কিনে দিতে পারলাম না। তো আমি তখন আমি আসলে আম্মুর সামনে কান্নাকাটি করি না, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে একটা জিনিসই বারবার বলছি যে আমার আম্মুকে এটা না দিয়ে যদি আমাকে মায়ের ফেলতে দাও, আমি তোর কষ্টটা পাইতাম না। তো আর কি এভাবে মানে একতলা ছিল, তো 2 তলা 4 তলায় যাওয়ার পর আমার আব্বু একদিন 11টা রাতে বলতেছে যে দেখ চল, আমি তো আমার সাথে চলে যা, তোর মা এখানে মানে পয়সাগুলো মরুক। তো এটা শোনার পর আমি আসলে অবাক হয়ে গেছিলাম। কয় ভাই বোন ছিলে তোমরা? আমার সৎ ভাই ছিল 7 আর একটা সৎ বোন ছিল। আমি সবার ছোট ছিলাম ফ্যামিলিতে। 7 ভাই 1 বোন। আর তোমার মা সেকেন্ড ছিল না প্রথম? আমার আম্মু সবার আমার আব্বু 3টা বিয়ে করছে, কিন্তু আমার আর 2টা মা নাই। আমার আম্মু এখন আছে। আর আচ্ছা, তোমার আম্মু মারা গেছে বা হ্যাঁ। ওকে, তো সব মিলিয়ে তোমরা 8 ভাই বোন? হ্যাঁ, 8 না 9 জন। 9 ভাই বোন। ঠিক আছে, বলো। তো আর কি তখন আর কি আমি ভাবলাম যে দেখো আব্বু, আমাকে যদি তুমি তেজপুত্র করে দাও না, তাও আমি আমার মাকে ছেড়ে যাইতে পারবো না। সে আমাকে তোমার মায়ের ঘরে কয়জন? আমি একাই। তুমি একা? ওকে। তো মানে আমি বলার পর আসলে আমার আব্বু এখানে এই কারণে ছিল যে আমি ছিলাম তো শত হইলো মেয়ে, তো আমি এই তো আমার কারণে ছিল। তো এটা বলার পর আমি বললাম যে দেখো আব্বু, আমি যাইতে পারবো না কখনো এটা ছেড়ে। তো আমার আব্বু চলে গেছে। আমি আসলে আমার 12 বয়সে আমার আম্মু উঠতে পারতো না আর কি, একটা ছিল এখানে প্রস্তাব পায়খানা করতো, ওইটা আমি অশ্বমে নিয়ে করতাম।
করতাম, তো আমি খেয়াল করতাম, মানে আমার আম্মুর সব দিক দিয়ে আমি খেয়াল। তো ওইখান থেকে মানে আমার আম্মুর পায়ে রড ঢোকানো ছিল অপারেশন করে, তো ওইখান থেকে 1 বছর পর আয়না ফেলি। আচ্ছা। তো আনার পর আর কি আমি একটু চঞ্চল টাইপের ছিলাম, এটা আগেই বলছি। তো আমি আসলে আমাদের ওইখানে একটা পাশে মসজিদ ছিল, তো ওই পাশে ম্যাসের কয়েকটা ছেলে ছিল, মানে কয়েকটা বলতে গেলে অনেকে ছিল। তো এখানে আমি যা ফাইজলামি করতেছিলাম, তো ওনার রুমে ঢুকছিলাম আমি, তো ওইখানে আরেকজন দেখা বলছে যে আমি আর কি ওনার নাকি মশারির ভিতরে ছিলাম অন্যরকম। তো এইটা শোনার পর আমি যে আংটি রুমে ছিলাম, আংটির বাসায় ছিলাম আমি আর আম্মু, তো ওইখানে আংটি অনেক গালাগালি করছে, অনেক মানে অনেক বিভিন্ন রকমের, তো অনেক খারাপ কমেন্টস করছে। তো আমি আসলে কি ভাই ছোটকাল থেকেই মিথ্যা কথা পছন্দ করতাম না। তো আর কি এইভাবে আমি মানে ওনার সাথে বলতেছি যে না আমি আসলে ওনার সাথে কথা বলছি, তো ওইভাবে ওই ভাইকেও বলছে যে না ও তো আমার সাথে ফাইজলামি করছে, এইভাবে সবসময় করে। তো পরে আমি আর কি আমি না করতেছি, তো উনি আমাকে থাপ্পড় মারছে। তো আমি এটা কিছু মনে করি নাই, তো এটা আমার আব্বুর কানে গেছে, তো আমি ওইটা আমি একটু লজ্জা পাইছি। তো মানে আমার আম্মু আর আমাকে দেশে নিয়ে গেছে, তো এইভাবে চলতেছিল আর কি। তো যাওয়ার পরে 1 বছর ওই মানে আমার এই মধ্যে আমার পড়ালেখাটা আবার ড্যাম খাইতেছে, মানে 1 বছর এখানে 2 বছর এখানে, মানে ঢাকা দেশ মিলা ড্যাম খাইতেছে, পড়ালেখাটা নষ্ট হয়েছে। মানে ফাইনালি পরীক্ষা আসার টাইমে আমার আর কি একটা না একটা ভেজাল হইতেছিল। তো 1 বছর থাকার পর ওইখানে আর কি আমার ভাইয়া ছিল, ফরাদ ভাই ছিল, ওনার ওয়াইফ ছিল, আর ওনার মানে বাচ্চা ছিল না। তো ওই টাইম আর কি ঝগড়া লাগতো। আমার ছোট বোন ছিল, আমার বড় বোন ছিল 1 বছর, মানে আমার 1 বছরের বড় ছিল, ওর সাথে ঝগড়া লাগতো। তো এইগুলো করে আমার আম্মু আয়সা করছিল 1 বছর পর আসার পর আর কি আমার ওই টাইম। তোমার আম্মু কোথায় ছিল এই কয়দিন? মানে 1 বছর মানে ওই যে ওইখানে ছোট্ট একটা ঘটনা হওয়ার থেকে পরে আমার আব্বু আমারে আর আম্মুকে দেশে নিয়ে আসছিল। তো আসার পর এইভাবে 1 বছর কাটছে। ওই টাইমে আমার আম্মু রাগ করে আসে আব্বুর সাথে। তো ওই টাইমে আমার আম্মু হাঁটতে পারতো আস্তে ধীরে, তো তখন আম্মু কাজ করতো বাসা বাড়ি। আচ্ছা। মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, কেউ মানে অবাক হয়ে গেছে যে আমার আম্মু কাজ করে জিদ্দে। তো পরে আর কি আমার এটা অনেক খারাপ লাগতো যে পায়ে রড ছিল, এইভাবে কাজ করে। আমি আসলে এটা নিয়ে আল্লাহর অনেক কান্নাকাটি করতাম। তো ওই টাইমে আমার মাকে আমি অনেক ভালোবাসতাম। তো এইভাবে চলতেছে। তো আমার মানে আমি যেই আশপাশে থাকতাম ওইখানে আর কি আমাকে নিয়ে নানান ধরনের কথা বলতো যে যুবতী মেয়ে, এই করে সেই করে, আড্ডা মারে। আমি ছেলেদের টাইপের ছিলাম, মার্বল খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট, এগুলো আমি আবার খেলতাম বেশি। ছেলেদের যা খেলা সেগুলো আমি পছন্দ করতাম। আসলে আমি একটু চঞ্চল ছিলাম। তো স্কুলে গেলে ওইটা নিয়ে বলতো যে হ্যাঁ স্কুলে যাই, প্রেম করে, হ্যান করে। তো ওইটা নিয়ে আর আমি আসলে একটু গ্যাঞ্জামটা কমই পছন্দ করতাম। ওই সময়টা বাবা কই থাকতো? আমার আব্বু দেশে ব্যবসা করতো, দেশে থাকতো। আমি ঢাকায় মাঝে। তোমরা থাকতো ঢাকাতে? হ্যাঁ, আমার তুমি এবং তোমার এক বোন আর না বোন না, মানে আমার বোনটা তো সৎ ছিল, আমার বোন দেশেই ছিল। আর শুধু আমার আম্মু আমাকে নিয়ে থাকতো, আর আমার ভাইরা মানে আশপাশে থাকতো বা অন্য বিভিন্ন জায়গায় কাজ করতো। হ্যাঁ, আর তোমার বাবা দেশে থেকে বিজনেস করতো। দেশটা কোথায়? দেশটা ময়মনসিংহ। দেশে থেকে বিজনেস করতো? হ্যাঁ, মানে ব্যবসা করতো না আমার। তো এইভাবে আর কি ওইখানে আমার একটা আপু ছিল, আপু রাখতাম, মানে পাশাপাশি থাকে। তো ওইখানে আর কি ওই আপু ওনার হাজবেন্ড কিনে আমাকে সন্দেহ করতো। তো ওইখানে আমাকে যুবতী মেয়ে আমরা 3-4 জন ছিলাম, তো বিয়ে হয় নাই। তো ওইখানে সন্দেহ করতো, নানান ধরনের কথা বলতো আর কি। আমাকে নানান ধরনের চাপ দিত যে এই করে এইভাবে কথা বলছিস কেন। তো এভাবে আর কি সবাই আর কি এইভাবে মানে আমাকে দোষ দিতে থাকে। তো চঞ্চল ছিলাম, সবার সাথে হাইসা কথা বলি। তো এইভাবে আর কি মানে এটা আমার আবার দেখি যে একজনের দ্বারা এখন 4-5 জন আমাকে এটা বলতেছে। তো আমি একটা মানে ভাইয়ের সাথে যদি কথা বলি যে ভাইয়া কি খবর, হাসে ফাইজলামি করি, তো পরে এইভাবে আর কি আমাকে মানে দোষ দিতেই থাকতো। তো আমি আসলে দোষটা কে দিত? এটা মানে যেমন আমি যেই মহল্লায় থাকতাম ওইখানে আপুরা ছিল, তো ওনাদের হাজবেন্ডকে শুধু সন্দেহ করতো আমাকে। তো পরে আর কি কাকে সন্দেহ করতো? আমাকে, মানে আমি এগুলা করতাম নাকি ওনার সাথে মিশা। তো আপুরা কেন তোমাকে নিয়ে ভাববে? সবাই তো সবাইকে নিয়ে বিজি। মানে ভাবতেছে না, মানে আমাকে দোষারোপ করতেছে আর কি। ওইখানে আর কি একটা জিনিস কি, একজনের মানে আমি যেখানে থাকতাম ওইখানে একজনের প্রতি আরেকজনের চাপ সৃষ্টি করতো। এটা না করলে আর ভালো লাগতো না এখানে। কোন এলাকা এটা? এটা হলো সেগুনবাগিচা। ওকে ওকে। তো ওইখানে আরেকটা আপুর হাজবেন্ড, তো উনি আমাকে আর কি ইশারায় বলতো যে ওখানে আরেকটা মেয়ে ছিল, তো নামটা আমি বলতে চাইতেছি না। তো ওর মানে ওইখানে আর কি ওই মানে অন্যরকম না, শুধু তো টাকা দিত। পরে আমাকে একদিন বলছে যে হ্যাঁ তুই, আমি আসলে এটা রাজি। তখন আমার বয়স 13 বা 14 ছিল, অনেক ছোট ছিলাম আমি। দাঁড়াও বিষয়টা আমি পরিষ্কার করতে চাই। একটা যেটা বুঝতে পারছি যে তোমার সমবয়সী আরেকজন এই কাজের মধ্যে ইনভলভ ছিল। ও মানে কি ওই টাইপের, সেটা বুঝতে পেরেছি। মানে নরমালি ওকে। ও আমার থেকে 2 বছর বড় ছিল। সো ওই কাজগুলো করতো, করে টাকা নিত ওই আপুর হাজবেন্ডের কাছ থেকে। আপুকে তুমি চিনতে? অবশ্যই, পাশেই থাকে। আমি ওনার বাসায় রুমে যাই, টিভি দেখি, পাশাপাশি। তো পাশাপাশি বাসা। তো কি করতো ওই ভদ্রলোক? উনি চার দোকান করতো আর কি, চা বিক্রি করতো। আচ্ছা আচ্ছা। তো পরে আর কি আমাকে বলছে, তো আমি বলছি যে দেখেন ভাই এটা সম্ভব না। আমি অনেক পরে আর কি উনি আমাকে মানে আমি স্কুলে গেলে তো ওনার একটা ছেলে ছিল, মানে ওর 7 বা 8 বছর ছিল, তো ওরে নিয়ে আসতো, আমিও যাইতাম। তো উনি আমাকে 10 টাকা 20 টাকা 100 টাকা করে দিত এমনি। তো পরে আর কি এভাবে উনি বলার পর একদিন এটা ওনার ওয়াইফ বুঝতে পারছে। তো এটা নিয়ে আমার সাথে অনেক মানে মহল্লায় অনেক লাগে গেছে। তো আমার এটা অনেক মানে একটু অনেক
ছোট মনে হয়েছিল নিজেকে যে কি করলাম এটা। তো আমার আম্মু আর অনেক কষ্ট করতো, কিন্তু কখনো আমাকে বুঝতে দিত না কষ্টটা, যেটা চাইতাম ওইটা যেভাবে গায়না দিত। তো পরে আর কিছুদিন পরে আর কি আমি আর একটা ভাইয়ের সাথে, তো এই নাসরিন নামে একটা ভাবি ছিল, তো ওনার হাজবেন্ডের সাথে মজা করতাম, মানে মুখে মুখে উনিও মজা করতো, উনি কখনো খারাপ মাইন্ডে দেখে নাই। তো ওনার ভাবির সামনে মজা করতাম, তো হঠাৎ করে আর কি এই মহল্লার মানুষটা ভাবির কাছে বলছে নাকি যে আমার সাথে এই করে ওই করে টাকা দেয়, আসলে এগুলো সব মিথ্যা ছিল, বানায় বলছে। তো ভাবিও এগুলো শুনে তো মানে এই ভাইকে বলছে ভাই ওনারে মারছে অনেক। তো এটা নিয়ে আর কি একটু পরে গ্যাঞ্জাম হয়েছে, হওয়ার পর বলছে যে এই মেয়েকে রাখলে নষ্ট হয়ে যাবে, আর সব ছেলেরা বিয়ে করছে ওই ছেলেরা নষ্ট হয়ে যাবে। মানে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে তোমার কারণে পাড়ার সব ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা বুঝাচ্ছে, বাট আমি আসলে এখানে আমি আসলে মানে আগামাতে কোনোটাই নাই, কিন্তু আমাকে দোষারোপ করতেছে। এটা কি তোমার চালচলনের কারণেই ওরা এরকম মনে আমি করছিল? আসলে একটু চঞ্চল ছিলাম তো আর কি, সবার সাথে হাসি খুশি মিশে রাখতাম, হাসিগুলো মানে অন্যরকম ভাবে মিশতাম। একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে এখানে যারা কনফেস করতে আসে তারা একপাক্ষিক ভাবে নিজের কথা বলে। আমরা কখনো কখনো মুখোমুখি করি না আরেকজনের সাথে, কারণ এটা আসলে ইনভেস্টিগেটিভ শো না, এবং এটাতে আসলে সত্য বলতে কোনটা আসলে সত্য সেই জায়গাটা থেকে সেটা বের করে নিয়ে আসাটা আমাদের কাজ না। আমরা মূলত এখানে একজন অপরাধী বা একজন ভুল আত্মস্বীকৃত একজন মানুষকে আমরা এখানে হাজির করি। তিনি নিজের ভুলগুলো স্বীকার করেন, সেটা ভুলগুলোর দিকে কিভাবে যান, তিনি অপরাধ তিনি কিভাবে করেন, সেটা ব্যাকগ্রাউন্ডটা তিনি বলেন প্রথমে, তারপরে ভুলগুলো কি এবং তারপর পরিণতিগুলো তিনি বলেন। এখানে তার দিকে আঙ্গুল তোলাটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য না। আমরা মূলত বলতে চাই যে এরকম সিচুয়েশন থেকে আপনি কিভাবে দূরে থাকবেন, সেটার জন্যই মূলত আমাদের এই যাহা বলিব সত্য বলবো। সুতরাং ও যেটা বলছে সেটার প্রেক্ষাপটে আসলে একটা কথা আছে, 10 জন যেদিকে সেদিকে নাকি সৃষ্টিকর্তা। সুতরাং পুরো মহল্লা যখন ওর দিকে আঙ্গুল তুলছে, তার মানে আপনার মনে হতেই পারে যে ওর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ফল্ট ছিল। কিন্তু ও যেটা বলছে যে না আমার মধ্যে কোনো ফল্ট ছিল না, কিন্তু আমার চাল চলনে এমন কিছু ছিল যেখানে মেয়েলিপনা ব্যাপারটা ছিল না, যে কারণে আমি সবার চোখে চক্ষুশূল ছিলাম। কোনটা বিলিভ করবেন আপনি সেটা কিন্তু একান্তই আপনার। ওকে, তো এইভাবে মানে ওই মানে গ্যাঞ্জাম করার পর বলছে যে এই মেয়ে থাকলে আমার মানে অনেক গালাগালি করছিল। তো আমি ওই টাইমে আর কি আমার তখন বয়স ছিল না, মানে 13 থেকে 14তে পড়বে আর কি। তো ওই টাইমে আর কি মানে গালাগালি করছে। আমি আসলে একটু গ্যাঞ্জামটা কমই পছন্দ করতাম। তো ওই টাইমে আমি বলছি ঠিক আছে আমি দেশে চলে যাবো। তো আমি দেশে যাই, তো আমার আম্মু কখনো আমাকে ছাড়া থাকে নাই, তবু ছিল। পরে আমি চলে গেছি। তো ওইখানে দেশে যাওয়ার পর আর কি আমার বোন ছিল 1 বছর বড়, যার কথা বলছি। দেশে তুমি কোথায় গেলে? বাবার কাছে? হ্যাঁ, বাবার কাছে গেছিলাম। ওকে। তো তখন আবার আমি স্কুলে ভর্তি হই, মানে এইভাবে আমার পড়ালেখাটা আর কি। তখন তুমি কোন ক্লাসে ভর্তি হও? ওখানে কি ওইখানে আবার আমি 5-এ ভর্তি হই। আবার 5 এ ভর্তি হও? তখন আমার 14 ছিল আর কি। তো এইভাবে আর কি ওইখানে তো আমার বোনের সাথে কিছু হলে ঝগড়া লাগতো, মানে ভাবির সাথে লাগতো। তো এইভাবে আর কি ঝগড়া করি পরে আমার একটা ভাইয়া ছিল, মানে আমার সবার বড়, মানে 2-3 নাম্বার ছিল। তো উনি আমাকে মানে আমার বোনের সাথে লাগতাম, ওইটা দেখা মানে এই আমার ভাই আমাকে মারতো, প্রচন্ড মারতো। তো মানে যেটা জিদ দিয়ে মানে এইভাবে কয়েকদিন মারে, তো জিদ দিয়ে মানে আমার ভাবির সাথে ঝগড়া লাগতো, মানে কিছু হলে আমি লেগে যেতাম জিদ দিয়ে। তো পরে আমার ভাইয়ের সাথে লাগার পর মানে এই একবার বলছে যে এই ঘাট ধরে বাইর করে, পরে বলছে যে তুই চলে যা। তো পরে আমি জিদ্দে আসি। তো পরে আমি রেল লাইনে মানে সন্ধ্যা 8টার টাইমে তখন আমি গেছি রেল লাইনের সামনে। তো তখনই দেখেছি যে ট্রেন আসতেছে। তখন ভাবলাম যে আমি এখানে এই ট্রেনটা মা যাবো। তো আমি চোখ বন্ধ করে রেল লাইনে দাঁড়ালাম, মানে ওইটা 1 মিনিট, মানে 1 মিনিট পর আমি হয়তো উপরে চলে যাবো। ওই টাইমে হঠাৎ করে আমি চোখ বন্ধ করছি। তো ওই টাইমে দেখি যে দমকা হাওয়ার মতো আমাকে একটা ধাক্কা দিলাম। এটা আজও বুঝতে পারি নাই যে মানে কি, এখানে তো কোনো মানুষও ছিল না, বা আমি এখানে ধাক্কা দিল কে দেখলামও না। তো পরে এইভাবে আর কি আমার একটা চাচাতো বোন আছে, ওনার বিয়ে হয়েছে। তো ওইখানে আমি গেছি ওনার বাসায়, যাবো এই অবস্থা আমাকে বাইর করে দিয়েছে। তো ওইখানে আমি ছিলাম। তো ওই আপুর ছোট আমার মতো একটা মেয়ে ছিল, ওইখানে ছিলাম। তো রাত্রে এসে আব্বু বলছে যে ওকুই। পরে আমার ভাবি বলছে যে ওর সাথে রাগারাগি হয়েছে, মানে আমার ভাইয়ের নাম ছিল সুরভ, তোর সাথে রাগারাগি হয়েছে, এবারে ও রাত ধরে বাইর করে দিয়েছে, এখানে চলে গেছে। তো ওই দিন রাত্রে আমার ভাইকে অনেক গালাগালি করছে। তো বলছে যে কত বড় সাহস একটা মানে মেয়েকে বাইর করে দেয়, এগুলো শুনে গালাগালি শুনে মানে ভাইয়া চলে গেছে। তো 2 দিন পর আমার আব্বু আমাকে খুঁজতে, আমার আব্বুরও প্রচন্ড জিদ ছিল। তো আব্বু মানে আমার খুঁজতে ওইখানে গেছে। তো আমাকে নিয়ে আসছে, আমি ভাবছি আমার মারবে। তো দেখি না কিছু বলে নাই, পরে এইভাবে আমার মিঠে গেছে। তো আবার আমার মানে আমার ভাবির সাথে আমার ঝগড়া লাগছে। তো এইভাবে মানে ঝগড়া লাগছে কি, আমি কিছু রাগ দেখাইতাম আর খাইতাম না। সেই সময়টাতে কি তোমাকে কেউ বোঝানোর মতো কেউ ছিল না যে তুমি যে কাজগুলো করতেছো সেগুলো ভালো না? একটা জিনিস তো বুঝতে পারছিলাম, মানে আমাদেরকে তো সামাজিক মানুষ হতে হয়, তাই না? যে সবার সাথে চলতে হলে, ফিরতে হলে, মানে যেখানেই যাচ্ছ তুমি সেখানেই সমস্যা হচ্ছে। ঘরের মধ্যে সমস্যা হচ্ছে, মার সাথে সমস্যা, বাবার সাথে সমস্যা, নিজের ভাই বোনের সঙ্গে সমস্যা, পাড়ার লোকজনের সঙ্গে সমস্যা। তার মানে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু না কিছু আছে। কেউ কি বোঝাচ্ছিল তোমাকে? কখনো কি বুঝিয়েছে ওই সময়টাতে? ওই টাইমে আর কি আমার যখন ঝগড়া লাগতাম, তখন আমার ভাইয়ারা, আমার আব্বুরা 7 ভাই ছিল। তো ওইখানে পাশাপাশি আমার আব্বুর ভাইয়া ছিল, ওনাদের বউ বলছে যে দেখ এরকম ঝগড়া করছ কেন, এইগুলো তো ঠিক না, তোরই তো জীবন নষ্ট হইতেছে, শুধু মাইর খাইতেছিস, আর শুধু তোর তো এইভাবে বুঝাই। তো আমি আমার জিদ দিয়ে আমি জিদ মানে কিছু হলে, আমি ফ্যামিলির মধ্যে ছোট ছিলাম, তোমার মানে ফ্যামিলিতে মানে আমার বাবা মা ভাই বোন সবাই রাগ ছিল। তো আমি ছোট ছিলাম, তো আমার অনেক রাগ ছিল।
তো পরে আর কি এইভাবে আর কি আমার ভাবির সাথে ঝগড়া লেগে আমি আবার চলে গেছি 2 দিন পর, ওই 2 দিন না মানে 4-5 দিন পর এইভাবে চলে গেছি। তো ওই আপুর বাসায় গেছি, তো 2 দিন পর আমি আসছি আবার। তো আসার পর আর কি আমার আমি খাই না ভাত, মানে ও ঝগড়া রাখতে বলছে যে আমি তো তোর ভাবি লাগি না, তাহলে আমার ভাত খাবি না। তো আমি এক সপ্তাহ ধরে খাই না, তো আমার আব্বু আমার জোর করে, আমি বলছি যে ভাত খাস না কেন। ও সরি, এটা আমার পরে হয়েছে আর কি। তো এর আগে হয়েছে কি, আমার ঝগড়া লাগতে তো আমার মানে ভাবি বলছে যে ঝগড়া লাগতে ভাবির সাথে লাগছে, আমার বড় বোনটার সাথে লাগছে। তো আমি বিকাল দিকে বাইরে হয়ে গেছি। তো আমাকে অনেকেই মানে জামা কাপড় নিয়ে বাইরে হয়েছি, তো অনেকে করছে। তো আমি মানে কারো ডাকে সারাদিনে বা কেউ ধরছে হাত, আমি ছায়া দিচ্ছি, গালাগালি করছি। তো যখন আমি আর কি রেল লাইনের দিকে, আমার কাছে 1 টাকাও ছিল না, খালি জামা কাপড় নিয়ে গেছি। তখন আমার আব্বু মানে দৌড়ে ধরে আমাকে আর কি কঞ্চা আছে না, মানে ওই যে ভাসের কঞ্চাগুলো, ওইটাতে আমাকে পিটাই মানে মারতে রাস্তা দিয়ে নিয়ে গেছে। তো আর কি কঞ্চাতে আমাকে মানে কারো মানে আব্বু যাকে মানে যাদেরকে মানে তার কথা মানতেছে না, দরজাটকে আমাকে মানে আধা ঘন্টার মতো মানে খালি কঞ্চাটা যে বাইরে এসেছে। তো আমার পুরো শরীর আর কি রাগ হয়ে গেছিল। তো আর কি এইভাবে আর কি পরে আর কি আমার মানে আব্বু মারার পর আর কি মানে দরজা ভাঙা আসছে, তবু আমাকে মানে করতে পারছে না, মারতেছে যে কি কারণে তুই বাড়ি ছাড়বি। বাবাই মারছে? হ্যাঁ, বাবাই মারতেছিল। তো আর কি আমার পুরো শরীর ফুলে গেছিল, মাথায় সব ফুলে গেছিল। তো আর কি দরজা ভেঙে নিয়ে গেছে আব্বুরে। তো আর কি আব্বু মানে আমার করছে। তো এই টাইম আর কি আমি মানে যার সাথে ঝগড়া হয়েছে, আমার বোন যাও একটু করছে, কিন্তু সে মানে রান্নাঘরে বসে দেখতেছে আমার মারতেছে। সে একবার আগায় না যে আব্বু থাক, মায়ের হলো না। তো এই টাইম আর কি আমাকে মারার পর আমার মানে 2 দিন পর আমাকে খাবার দিতে আসে ভাবি, এমন আমাকে হাতছে, আমি খাই না। তো আমার বোন যাও হাতে, 2 দিন আমার আব্বু হাতে না। তো হাজার পর মানে 2 দিন পর আমার আব্বু আসে, আমি বলি যে ওর ভাত আমি খাবো না। এভাবে আর কি 1 সপ্তাহ যায়। তো বলে যে তুই না খাই মারা যাবি শুধু। তো আমি ওর সাথে কিছু খাই না। তো দিতে বলে যে আমি যদি খাই তাহলে ওর হাতেটা খাবো না, ও মানা করছে। আমি ডাইরেক্ট তুই করে বসছি। তো ওর পরে মানে বলছে যে তাহলে আমি রান্না করে খাবো। তো আমি মানে ওই টাইম আমার 14-15 তো পড়বে আর কি, পড়ে নাই 15 তো পড়ার পর আমি ওখানে রান্না করে খাইতাম। তো 1 সপ্তাহ আমার জিদটা ছিল যে আমি বাসা ছেড়ে চলে যাবো, কেন ওর সাথে রাগারাগি হয়েছে, যাবো, আমি ওর ভাত খাবো না। তো পরে আমি আর কি এইভাবে 1 সপ্তাহ আমি নিজে রান্না করে খাইতাম। তো মানে আমার রান্না তো আমার বোনও খাইত। তো পরে আর কি আমি ভাবলাম যে সকালে ভোরে আর কি ওখানে 7টা থাকে, তো আমি চলে যাবো। কোথায় যাবে? ঢাকা আসবো আবার আম্মুর কাছে। আবার মার কাছে যাবে? হ্যাঁ। ওকে। তো এইভাবে পাশে ভালো লাগছে না, তো আরেক পাশে যাচ্ছ, আরেক পাশে ভালো লাগছে না, মার সাথে ঝগড়া করে বাবার কাছে। মার সাথে আমার ঝগড়া হইতো না, কেন আমার মা, আমি যখন মানে চেতে যেতাম তো আমার মা কথা বলতো না, মানে ওইখানে আমার মানে ওইখানে পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা হতো। হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ওর যে বেড়ে ওঠা, সেখানে ও স্বাভাবিক পরিবেশ পায়নি। বুঝতেই পারছেন যে ফ্যামিলি একটা মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য অনেকখানি সহায়তা করে, এবং সেই স্বাভাবিক ফ্যামিলি কিন্তু ও পায়নি। মা যেখানে ওকে বড় করছে, মা ওকে সময় দিতে পারছে না, এবং সেটা ওর জীবনে প্রভাব পড়ছে। চারপাশের মানুষজনের কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছে, এবং সেখানে হয়তো নিজের আচরণও কিছুটা দায়ী ছিল। ওখানে ভালো না লেগে সে ফিরে আসছে তার বাবার কাছে এসেও সে তার নিজের মতো স্বাধীনচেতা হয়ে বসবাস করতে পারছে না, কারণ ঘরে মার আসলে প্রয়োজন হয় সন্তানকে সুন্দরভাবে বড় করবার জন্য। তো এরকম একটা পরিবেশে ও র্যান্ডামলি কখনো এদিকে কখনো ওদিকে যাওয়া আসা করছে, এবং ওর লেখাপড়ার 12টা পাচ্ছে। যাই হোক, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে। যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই, সবগুলো গল্পকে সাজিয়ে, সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে, এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে, আমাদেরকে ফোন দিতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার। রকমারি.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আরজি কিবরিয়া যাহা বলিব সত্য বলিব বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। ওকে, ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এখানে কনফেস করছে তারামণি। আমি কথা না বাড়িয়ে তারামণির কাছে আবারও ফিরছি। সেই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ওর বয়স মাত্র 16 বছর, এবং ওর সামাজিকতার কথা ভেবে সবকিছু এখানে গোপন রাখা হয়েছে। শুধুমাত্র টিনেজ যারা আছেন, একেবারে বয়ঃসন্ধিকাল অতিক্রম করছেন বা বয়ঃসন্ধিকালে পড়তে যাচ্ছে, তাদের জন্য আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুদিক থেকে গুরুত্বপূর্ণ। এরকম বাচ্চাদেরকে বড় করার জন্য একটা সুন্দর পরিবারের দরকার হয়, এবং এরকম একটা পরিবার না পেলে এরকম বাচ্চারা কত বড় ভুল করতে পারে, অপরাধ করতে পারে, সেটা আমরা বোথ সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। ওকে, বলুন তারপর কি হলো?
তো আর কি তখন আমি ভাবলাম যে মার কাছে চলে আসি। হ্যাঁ মার কাছে চলে যাব। তো আমি আসলে ভয়ে হয়েছিলাম যে আমি ওই দিন আমার মারার পর আমি যখন মানে চলে যাবো এক সপ্তাহ পর যাবো তখন আমার মানে ফুলা ছিল পুরো শরীর। তো আর কি ভয়ে হয়েছিলাম, মানে এক পা আগাই 3 পা পিছিয়ে এইভাবে ছিলাম যে এখন যদি আবার যাওয়ার টাইমে যদি ধরে আমাকে তখন আমি কি করবো, তখন তো মাইরাই ফেলবে আমাকে। তো পরে আমি তাও জিদ দিয়ে আমি বললাম যে মাইরা ফেলে আমি যাবো। তো পরে ওই পাশে একটা আপুর একটা ফোন নিয়েছিলাম, তখন আর কি আমি গেলাম মানে সারা জাগনা থেকে 6টার দিকে আর কি আমি রওনা দিলাম। জামা কাপড় নিয়ে মুখ মানে একটা রুমাল দিয়ে বাইরে গেছিলাম। তো আগে চিনতে পারছে আমাকে। আমি বলছি যে আমার আম্মু আসছিল, তো বলছে যে আম্মু আমরা দেখি নাই, আমার চাচা তো ভাইয়ের ছেলেরা ছিল। তো পরে আমি বললাম না আসছে, তো আমি এখন যাইতেছি আমার আম্মুর সাথে। তো এটা নিয়ে শুধু মানে আমাকে বাধা আসতেছে সামনে অনেক। তো পরে এখানে গেছি, তো আমি যাওয়ার টাইমে আমি আবার আমার বাসার একটু সামনে ওইখানে আমার ফোন রেখে গেছি, ঢেকেছিল ওইখানে পাস হয়েছিলাম। তো এখানে আমি এই ফোনটা রেখে গেছি। তো আমি আবার মানে রেল স্টেশন, ওইটা আমার বাজারটা অনেক দূরে ছিল মানে রেল। তো আবার আমি আসছি আইসা আমার ফোনটা মানে আমি ভয় হয়েছিলাম। তো তখন যে ফোনটা নিতে যে আবার ধরা নাকি খাওয়া যায়। তো তখন আমার টিকিট কাটার টাকা ছিল না। তো তখন আমার কাছে একটা মেমোরি ছিল, 2টা মেমোরি ছিল। একটা মেমোরি আমি বিক্রি করে ফেলছি, মানে এই টিভি ছিল ওইটা আমি 60 টাকা বিক্রি করে ফেলছি যে আমি ঢাকা যাবো, তো টিকিট তো লাগবে। তখন আমি ভয় হয়েছিলাম। তো তখন আমার ট্রেনটা অনেক দেরিতে আসতেছিল, 7টাতে 7:30 আসছিল। আমি 6টা থেকে 1.5 ঘন্টা বসেছিলাম। তো আমি ভাবছিলাম এই নাকি আমার আব্বু এসে পড়ে। তো পরে আমি অনেক কষ্টে উঠছি। তো এই ট্রেনটা ছাড়ছে। তো এইভাবে আমি আমার আম্মুকে দুপুরে কল দিয়ে বলছি আম্মু আমি আসতেছি। তো পরে আর কি এইভাবে আর কি আমার ভাইয়াকে আমার জানিয়ে দিছে যে আমি বাসা থেকে এসে বসে জামা কাপড় কিছু নাই। তো এইভাবে আসছি। তো আসার পর আর কি সবাই বুঝাইছে মহল্লার যে দেখ আর এরকম করিস না, মানে যেই কারণে আমি গেছিলাম আর কি ওই যে ভাবির হাজবেন্ডকে নিয়ে যেই ঘটনাটা হয়েছে ওইটা নিয়ে। তো ঝড় খাওয়ার পর পরে বসে যায়। আমি পরে আর কি রুমে ছিলাম, মানে কোনো কাজ ছাড়া বাইরে না। তারপর ওই ভাইটা যে ভাইটার সাথে ফাইজলামি করতাম যার কারণে আমি দেশে গেছি, তো ওই ভাইটা আমাকে ডাকে যে কি সেখানে কথা বলছ না কেন, মানে ডাকাটাকে করে যে কবে আইলি দেশের থেকে। তো আমি ওনার ডাকা লিপে দিই না। তো একদিন আমি আমার পাশের আপুকে বলতেছি আপু ওই ভাইয়া তো আমাকে ডাকাটাকি করে, আমি কথা বলিস না। তো উনি আমার বেশি অতিরিক্ত ডাকাটাকি করতেছে। পরে আমি আমাকে একদিন গালাগালি করছিল যে কি হয়ে গেছো যে কথা বলছ না হ্যান। তো আমার এই জিনিসটা আমার জিদ লাগছে। তখন আমি ভাবিকে বলছি মানে ওনার ওয়াইফকে। তো বলার পর উনি আবার ওনার সাথে চিল্লাফাল্লা করছে। চিল্লাফাল্লা করার পর মানে একদিন আমাকে ওনাদের দুইজনের সামনে আমাকে ডাকছে। তো পরে ওখানে আমাকে গালাগালি করছে ওনার হাজবেন্ড আমাকে। পরে আমি তাও লিপটাই দিই নাই। তো আম্মু শোনার পর আম্মুর সাথে অনেক অনেক বড় একটা ঝগড়া লাগছে। পরে এই ভাইয়া বলছে যে আমি তোরে বিয়ে করবো এখন এই মুহূর্তে। তো পরে বলছে বিয়ে করে মানে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ করছে, মানে এখন উনি বিয়েই করবে আমাকে ছাড়বে না। মানে তখন আমার 15 চলতেছিল, 15 তো পড়ছে। আরেকবার যদি একটু বলো যে কে তোমাকে বিয়ে করতে চাচ্ছে? মানে ওই যে শুরু থেকে মানে যে ভাবি ভাইয়ের সাথে ফাইজামি করতাম আমি, মানে ওইটার কারণে যেই ভাইয়াকে নিয়ে তোমার সাথে এতটা ঝামেলা তৈরি হলো সেই ভাইয়াই তোমাকে যেটার কারণে আমি দেশে গেছিলাম আর কি, সেই ভাইয়া তোমাকে বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ মানে ওই যে মানে উনি ডাকাটাকি করছে আমি লিপটাই দিই নাই। তো আমি তখন বাসায় মানে তখন আমি একটু মানে চঞ্চলটা একটু কমাইছিলাম আর কি, তাও কমাই নাই আর কি, ওনার সাথে কথা বলিনি। তো ওইটা নিয়ে উনি আমাকে বিয়ে করবে। পরে আমার আম্মু রুমে নিয়ে আমাকে ওইখানে অনেক অন্যরকম একটা ঝগড়া লেগে গেছে। তো মারামারির পর্যায়ে তো ওইখানে আর কি আমাকে আমার আম্মু রুমে নিয়ে আমার ধরে রাখছে যে উনি মানে আমার টানাটানি করতে চান, বড় মানুষদেরকে মানতেছে না। কে টানাটানি করছে? ওই তোমাকে বিয়ে করতে? হ্যাঁ মানে উনি আমার অনেক বড়। উনি কি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাইতো নাকি আমার বউয়ের সঙ্গে রাগ করে? না না উনি আর কি গ্যাঞ্জামের কারণে বলছে যে বিয়ে করবো, এত কিছু যখন হইতেছে। তো আমার মানে বিয়ে সে করতেই পারলে। তো পরে আর কি এইভাবে আমাদের এখানে একটা নেতা ছিল। তো ওই নেতার এই ওয়াইফ ছিল, তো ওনার ছোট ভাই। তো ওইখানে মানে উনি মানে ওই ভাবি আমাকে চায় নাই যে আমার কোনো খারাপ হোক। কেন ওই ভাবি বলছে যে পরে আমাকে বলছে যে যদি ওর তোর বিয়ে করতে তোর লাইফটা শুধু শুধু নষ্ট হইতো। আর তখন আমার বিয়ের বয়স কিভাবে হয়, পড়ালেখার বয়সই শেষ হয় নাই। তো তখন আর কি ভাবি ফোন আনছে যে পরে ওই ভাই আসার পর মানে ওই তখন আমি শুনছি যে ওই মানে ওই ভাইয়ার মাথা ফাড়া ফেলছে, মানে ওই যাকে নিয়ে গেঞ্জাম হয়েছে মাথা ফাড়া ফেলছে। তুমি দূরে চলে গেছে। তখন মানে ওই নেতার ওয়াইফের ছোট ভাই আছে, তো আমাকে নিয়ে গেছে আমার আম্মুকে আমাকে। তো পরে আর কি ওইখানে যাওয়ার পর বাসায় নিয়ে গেছে নেতার এই বাসায়। তো নেওয়ার পর এখানে আর কি আমি বললাম সবকিছু বলার পর তার বলছে তুই যাইস না, তো কোন ক্ষতিও করতে পারে। তো পরে আমার আম্মু গেছে। তো আমি আম্মু নিয়ে ভয় পাইছিলাম। তো বলছে না ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ওইখানে 2 দিন ছিলাম। তো ওইটা নিয়ে আবার বিচার হবে। নেতার ওয়াইফ ছিল, আমি মামি ডাকতাম। তো মামি ছিল। তারপর পরে ওইখানে জিজ্ঞাসা করছো না, উনি বলছে যে না আমি খালি ওরা ডাকাটাই করছিলাম। তো এইভাবে বলার পর ওরা অনেক মারছে ভাইয়াকে। তো মারার পর আর কি মারলো না ভাইয়াকে? কে মারলো? মানে ওই যে নেতার ওয়াইফ ছিল, তার একটা লোক ছিল, তারা মানে আমি আমার কথাটা শুনছে। তারপর শুনে আমি বলছি না প্রথম ওনার সাথে কিছু ছিল না, বাট উনি তারপর আমাকে গালাগালি করছে। তারপর আমাকে বিয়ে করতে চেয়েছিল। তো উনি বলছে যে এতটা ইয়া করে নাই। তো এই কারণে ওনার প্রচন্ড মাস। ওই টাইমে আমার ভাবি ওনাকে ইয়া করছে যে থাক আমার মায়ের আমার হাজবেন্ড। তো মামি বলছে পুলিশে দিবে। তো পুলিশে দেওয়ার পুলিশ আসছে। তো তখন মানে অনেক মায়ের খাইছে ভাইয়া। তো বলছে থাক পুলিশে দিয়ে না, মানে ভাবি হাত পায়ে দিচ্ছে। তো পরে আর পুলিশে দেয় নাই। তো দেওয়ার পর আমার সাদা কাগজে লিখিত দিয়েছে যে আমার যদি কোনো ক্ষতি হয় বা কোনো আমি নিখোঁজ হই তাহলে এটা দায়ী ওনার মানে ভাইয়ার বাবা মা আর উনি আর ওনার ওয়াইফ এইখানে লিখে দিছে। তো এইভাবে আর কি আমাকে বলছে যে তুই এক কাজ কর দেশে না যায় আবার
তুই কেন আবার এইভাবে উলটপালট খাবি, তাহলে তুই আমার বাসায় থাকিস, কাজ করিস। তো এটা আসলে আমার 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 আম্মু তো আর কি জিদাজিদি করে কাজ করতেছে, কিন্তু আমার এটা কখন আমার মানে ভাই বোনরা জানে না, আমার আব্বুও জানে না যে আমি বাসায় কাজ করবো, মানে ওরকম মেয়ে না আমি। আমি কখনো আমার প্লেট ধরে ভাত খাইছি কিনা তাও আমার সন্দেহ, আমার প্লেটটা আম্মু ধরে দিচ্ছে। তো তখন আমি টুকটাক ওইখানে কাজ করতাম, তো মাসখানিক 2-3 মাস যাওয়ার পর তো এখানে আমার মানে গালাগালি করতো, মামি কিছু হইলে খারাপ খারাপ গালাগালি করতো, তখন আমি আয়সা বসছি। তো আসা সত্ত্বে পরে আমাকে মানে ওই ভাবি আমার সাথে মানে লাইগা ছিল যে মানে কিছু হলে বলছে যে তোর খারাপ হয়ে যাবে, হ্যান ত্যান, তুই বিপদে পড়বি, তুই যে কিভাবে কি হবি সেটা তুই নিজেও জানবি না। তো এইভাবে আমাদের এখানে মহল্লায় একটা ইয়ে ছিল কি মানে এমন কোনো মেয়ে নাই যে ছেলেরা ভাইকা যায় নাই। একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের সামাজিকতার জায়গাটাতে কারো বিরুদ্ধে যখন কোনো স্ক্যান্ডাল তৈরি হয় বা কারো বিরুদ্ধে যখন কোনো কেবাস তৈরি হয়, খুব স্বাভাবিকভাবে মানুষ সেটাকে খুব এনজয় করে, মজা করে। ওই জিনিসগুলো নিয়ে মানুষ একজনের বিপদ দেখতে ভালোবাসে। আমাদের মধ্যে এই কুপ্রবৃত্তিগুলো আছে। একজন মানুষ যখন বিপদে পড়ে বা একজন মানুষ যখন সমালোচিত হয়, আমরা ভেতরে ভেতরে একটা পাশবিক আনন্দ পাই, পাশবিক মজা পাই, এবং আমরা চিন্তা করি না যে পরবর্তীতে হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে নিজেদেরকে এর মধ্যে ফেলে আমাদেরকে একটা রিভেঞ্জ নেবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই মেয়েটা তো আপনারও মেয়ে হতে পারে, এই মেয়েটা তো আপনারও তো বোন হতে পারে। তো ওকে নিয়ে যখন এই ধরনের সমালোচনা তৈরি হচ্ছে, আমরা আমাদের ইনটিউশনের জায়গাটা থেকে মনে করছি নিশ্চয়ই এই মেয়েটার মধ্যে কোনো ঝামেলা আছে, নইলে এত প্রবলেম কেন ক্রিয়েট হয়, চারপাশের লোকজন কেন, এবং অটোমেটিক্যালি ওকে নিয়ে এক ধরনের একটা খারাপ ইন্টেনশন তৈরি হচ্ছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু ওর ভবিষ্যৎটাকে অনেক বেশি ডার্ক করে দিচ্ছে, অন্ধকার করে দিচ্ছে। সেম ওয়াইজলি এটা কিন্তু একই জিনিস কিন্তু একটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হয় আমাদের সমাজে, ঠিক আছে? সো ও হয়তো অকপটে স্বীকার করছে। আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ আছেন যারা অকপটে স্বীকার করতে সাহস পান। মধ্যবিত্তের যারা আমরা আছি, উচ্চ মধ্যবিত্ত বলি বা নিম্ন মধ্যবিত্ত যেটাই বলি না কেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের সম্মান। আমরা একটা স্টেপ সামনে ফেলার আগে অন্তত 10 বার চিন্তা করি যে মান সম্মানে আঘাত লাগলো কিনা। ঘরে পেটে ভাত থাকুক আর না থাকুক, মান সম্মান থাকতে হবে। কিন্তু সেই জায়গাটায় অত্যন্ত সাহসী ভূমিকা নাই হচ্ছে আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, কারণ ওদের কোনো পিছুটান নেই, এবং উঁচু শ্রেণীর মানুষ যারা সেম ওয়াইজলি একই কাজ করে। তো ও আসলে প্রান্তিক পর্যায়ের মানুষদের মধ্যে একজন, কিন্তু আমি জানি ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সব শ্রেণীর মানুষের সাথেই ঘটে। এবং এই যে ওর যে কনফেসটা, সেটা মধ্যবিত্ত শ্রেণীর কেউ হয়তো বা যাহা বলিব সত্য বলিব কিংবা অনেক বড় একটা প্ল্যাটফর্মে এসে কেউ করা কখনো কোনো সাহস পাবেন না বা নিবেন না, এই কারণে যে তার মান সম্মানের ভয়। কিন্তু ও সাহস করেছে, ওর পরিচয়টা আমরা এক্সপোজ করছি না, কিন্তু ওকে দিয়ে আসলে সবার সিনারিওটা বোঝানোর চেষ্টা করছি। সমাজে একটা মেয়ে যখন ছোটবেলা থেকে প্রতিবাদী হতে শেখে বা একটা ছেলে যখন প্রতিবাদী হতে শেখে, 8-10টা মানুষ যখন তার দিকে আঙুল তোলে, তার মানে ধরেই নেয় যে ওর মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। হতে পারে ছেলেটা অনেস্ট, হতে পারে মেয়েটা অনেস্ট, আমরা যাচাই করতে যাই না। আমরা আমাদের জায়গা থেকে একটা ইনটিউশন তৈরি করি, একটা অ্যাজিউম তৈরি করি, ইয়েস সামথিং ইজ রং দেয়ার। ওকে, ওর ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে। বলো। তো মানে ভাবি আর কি ওরকম ভাবে মানে আমার আম্মুর সাথে আমার ঝগড়া লেগে যেত, কিছু হইলে উনি আমার সামনে গালাগালি করতো যে বুঝবি। তো মানে এইগুলো আমি মানে গ্যাঞ্জামটা খুবই কম চাইতাম, কেন আম্মু শুনলে আবার ঝগড়া লেগে যেত। তো হঠাৎ করে আমার এতটা উনি ইয়ে করছিল যে উনি আমাকে কিডন্যাপই করে ফেলবে, কিডন্যাপ করে মারা ফেলবে, এরকম কোনো ভয় দিতেছিল। তো মানে আমার আম্মুর সাথে ঝগড়া লেগেই থাকতো। মানে এইভাবে আমার আস্তে ধীরে কাটতেছিল সময়টা। তারপর আস্তে ধীরে আমি প্রতিবাদটা করতেছিলাম যে আমি একটা মোবাইলে যদি রুমের ভিতরে কথা বলি, এটা যদি বাইরে যায়, এটা শুনে বলে যে কি মেয়ে মোবাইলে কথা বলে, মোবাইল দিয়ে দিচ্ছে, হ্যান ত্যান, এই বয়সী মোবাইল। মানে আমার তখন 15 চলতেছিল, মেয়েটা এখনই খারাপ হয়ে যেত। তো ওইটা আর কি আম্মু শুনে আমার চিলেচিলি করে। পরে আমি বলছি যে আপনার কি সমস্যা যে আমি ফোন চালাই না, যা ইচ্ছে করি, মানে এইটা আমাকে আগে বলতো, বাট আমি এই প্রতিবাদ করতাম না। আমি আস্তে ধীরে প্রতিবাদটা বলছি, গ্যাঞ্জাম হলে যাই হোক, আমি প্রতিবাদ করবো। তো এইভাবে মানে আমি প্রতিবাদ করতাম 1-2 কথা। তো ওইখানে কিছু হইলেই মানে ওই আমি নেতার ওয়াইফ ছিল, ওনাকে বিচার দিত, তো উনি ইয়া করতো। তো ওইখানে 1-2 জন করে ঝগড়া লাগতো। তো আমাকে নিয়ে আরো পড়ছে যে হ্যাঁ এই ছেলে লগে দেখলাম আমার ফোন চেক করবে, হ্যান ত্যান। যে এগুলো করার কি দরকার, আপনারা থাকেন আপনাদের মতো, আমি থাকি আমার মতো, তো এগুলো চেক কেন করবেন? তো এইভাবে আর কি মানে অন্যরকম একটা প্যারা। আমি মানে নাচ শেখার জন্য ভর্তি হয়েছি, তো এটা তো আমাকে দিবে না, যে নাচ শিখতে যায় খারাপ হয়ে যাবে, এই নাচ শিখার কি দরকার? তা আম্মু আবার এটা মানে ওই যে মানে মহল্লার মানুষ তোমাকে নাচ শিখতে দেবে না, মানে আমার মহল্লার মানুষরা কি তোমাকে খাওয়া পড়া দেয়? আমি আসলে এগুলো বলি আমার আম্মুকে যে দেখো তুমি খাও, আর মানে গালাগালি করা এটা কোন ধরনের এরিয়া? এটা কিন্তু আরেকটা বড় বিষয় যে পরিবারে যদি শক্ত সামর্থ্য একজন মানুষ না থাকে, সবাই তার অভিভাবক বনে যায়। এটা একটা বড় জিনিস। মানে আমাদের দেখবেন সমাজে এই প্রবলেম গুলো আছে যে একটা পরিবারে যদি ওইখানে মানে লিড করার মতো কোনো মানুষ না থাকে, সমাজে প্রতিনিধিত্ব করার মতো কোনো মানুষ না থাকে, পুরো চারপাশে যারা ফ্যামিলি আছে সবাই সেই পরিবারের মাতব্বর হয়ে যায়। এবং ওই যে যেটা বলে অধিক সন্ন্যাসীতে কাজ নষ্ট, nobody help them but everybody wants to say something like এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, এটা করা যাবে না, ওইটা সমস্যা, সবাই এসে ডিসিশন মেকার হয়ে যায় তখন। যাই হোক, বলো। তো তারপর চারপাশে মানে পেরাতে পরে আমি আর কি জানুয়ারির প্রথম মাস যখন 10 তারিখ ছিল, তখন মানে এর আগে আমি একবার এবিসিতে গেছিলাম।
আচ্ছা। মানে এফবিসিতে যাওয়ার আগে কি জবেদা নামে একটা আপু ছিল বড় আমার, তো ওনার এই হাজবেন্ডের ভাই ছিল, তো ওনার সাথে কথা বলছি। তো ওইটা নিয়ে মানে আমি কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই মানে মহল্লার মানুষের প্যারা উঠে যাইতো যে আমার কিভাবে দোষারোপ করবে যে এই ছেলের সাথে। তো পরে আর কি ওই মানে ওর সাথে কথা বলছি, ওর সাথে আমি দেখছিলাম যে বিভিন্ন নায়ক নায়িকার সাথে ছবি ছিল, ও একটা প্রোগ্রামে গেছিল। পরে বলছে যে আমি কিভাবে ছবি তুলতে পারবো, দেখতে পারবো। আচ্ছা, ওই ছেলের মাধ্যমে তুমি কোথায় যাচ্ছ? মানে ও আমাকে ছবি দেখাইছে, পরে বললাম যে দেখো আমি এগুলো কিভাবে দেখবো নায়ক নায়িকাদের, বলছে যে একটা জায়গা সে তখন আমি মানে ও আচ্ছা, মানে তুমি নায়ক নায়িকাকে দেখতে চাও, হ্যাঁ, সামনাসামনি দেখতে চাও, ছবি তুলতে চাইছিলাম এগুলো। ওকে। তো আমি আসলে এফবিসি কারে বলে আমি এটাও জানি না, আসলে আমি আশপাশ চিন্তাম, বাট এই তো পরে আমাকে মগবাজার নিয়ে গেছে। আসলে আমি ফার্স্টে আমার ও কোথায় নিয়ে যেতেছে এটাও আমি জানি না। তো রাত 8টার দিকে নিয়ে গেছে। তো নেওয়ার পর আমি কিছু নায়ক নায়িকাদেরকে দেখছি, তো পরে ছবি তুলছি। তো আমার দেখে অনেক ভালো লাগছে। তো পরে ওইখান থেকে আস্তে আস্তে 11টা বাজে গেছে। তো আমার আম্মু কল দিতেছিল, আমি আবার তখন একটু ভয় পেয়েছিলাম। তো আম্মু আমার আর মহল্লার কারো জানাই নাই। তো আম্মুর ভয় ছিল একটা যে আমি নাকি ছেলেলা ভাইয়া গেলাম। তো পরে আর কি আম্মুরা বুঝাইছি যে না আসলে ওই একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, মানে আম্মুর অনেক কাছে ছিল। তো ওকে পরে বলছে না তুমি স্বাগত করতেছো, কি করে এসেছো সেটা বল। আম্মুর মানে সবসময় খারাপ মাইন্ড ছিল যে আমি এটা করি ওইটা করি। তো বলছে দেখো অতিরিক্ত হয়ে যেতে সেগুলো আর কোনো ইয়া, তো ওইটা নিয়ে ইয়ে করছে। তো পরে আর কি এইভাবে আর যার সাথে এফবিসি গেছি ওর সাথে আরেকটা ছেলে ছিল, তো ওরে নিয়ে আবার সন্দেহ করছে। সন্দেহ করে বলছে যে এই জবেদাপুরে বলছে যে তোমার দেবর সাথে কি না কি চলতেছে দেখো। তো মানে বললাম যে বুঝতেছি না, আসলে আমি ওই প্রতিবাদটা আস্তে আস্তে করে বুঝতেছি না ভাই, আমি যার সাথে কথা বলি তারে নিয়ে সন্দেহ করেন, আমাকে কি পাইছেন আপনারা, মানে কিছু বলতেছি না দেখে এইভাবে তো ইয়া করতাম। ওইখানে আমি আবার মিডিয়ার একজনের নাম্বার কাট নিছিলাম। তো নেওয়ার পর আর কি আমি পরে জানুয়ারির এই প্রথম মাসের 10 তারিখে আমি পরে ভাইয়া মানে ফ্রি হইতেছে না, ভাইয়া বলছে এফবিসি। আমি তখন তো চিন্তাই না এফবিসি কারে বলে। তো আমার ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে কাজ করবো। তখন আমার ওই ডিসিশনে, কারণ আমি পড়ালেখাটাও ফুল হয় না, কারণ ডাক্তার পুলিশ হইতে গেলে কমপক্ষে অনেক পড়ালেখা লাগে। তো আমি এই আশাগুলো ছাড়ে দিলাম। পরে মানে বলছে যে আমি আজকে শিল্পকলা দেখা করবে, বলছে আমি যাবো, তো তুমি আমার সাথে দেখা করো আর তোমার কিছু ছবি রেখো। তো আমার ক্যামেরা ফেস অনেক ভালো আসে, এটা সবাই বলছে। তো বলার পর আর কি আমি গেছি। তো ভাইয়ার সাথে আমি আর দেখা করি নাই। তো আমি মানে ওইখানে ভিতরে কফি হাউস ছিল, তো ওইখানে আর কি একটা ভাইয়া নাটক করে, তুমি ভালোই ফেমাস, তুমি আর একটা আপু বসা ছিল 6টার দিকে সন্ধ্যা। তো বসে থাকার পর আমাকে বলছি ভাইয়া আমি আপনার নাটক দেখি, হাসি নাটক অনেক ভালো লাগে, বলছে বসো। পরে এখানে আমি কথাবার্তা বলতেছি। তোমার পর ওই আপুর নাম ছিল মোনাপু। তো পরে ওই আপুর সাথে কথা বলতে বলতে এক কথা দেখো তো ভাইয়া চলে গেছে, কাজ ছিল। তো বলছে যে আমি বলছি তুমি আমার সাথে থাকবা। আমি ভাই আমি ভাইজামি করে বলছি যে আপু তাহলে গেলে আমি একবারে যাবো। বলছে হ্যাঁ চলে, আমি একাই থাকি। তো আপু আবার বিদেশ যায় নাচে, মানে বিদেশ যায় নাচে। তো বলছে যে ঠিক আছে চলো। আমি বলছি আপু মজা করতেছি না, কিন্তু আমি কিন্তু সত্যিকারই যাবো। পরে এখন বলছে হ্যাঁ সমস্যা নেই। পরে আমি বলছি জামা কাপড়, বলছে না কিছু নিতে হবে না, তুমি আমারটা পরবা। তো আমি আসলে তখন এক কাপড়ে গেছিলাম। তো আমার কোনো থিংই ছিল না যে আমি মারে ছেড়ে যাবো। তো পরে আমি গেলাম। তো আপুর সাথে আপু আমাকে রাত্রে ওই দিন বলছে যে তোমার আম্মুরে কল দাও, বলো যে কি আসে বিষয়, আমি আসি ভালো যে না কল দিব না। তখন আর কি আমার আম্মু যে কষ্ট পাবে ওই জিনিসটা আমি মানে মাথায় ভাবিও নাই। তুমি আপুর সঙ্গে মূলত কিসের জন্য গেছো ওখানে? আপুর সাথে গেছি হইলে আমার এই যে মানে এত মানে আশপাশের এত প্যারা দিত আমার, এত কিছু বলতো, তো এই কারণে আমি কোনো কিছু না ভেবেই চলে গেছি। তো তুমি কি আপুর সঙ্গে স্টে করার জন্য, থাকার জন্য গেলে, নাকি এমনিতেই জাস্ট আপুর সঙ্গে ঘুরতে গেছো? না না, থাকার জন্য। আপু বলছে সারা জীবনের জন্য। তো আপু একা থাকতো। ও আপুই নিয়ে গেছে তোমাকে? হ্যাঁ আপু বলছে আর আমি বলছি। তো আপুর সাথে 2 দিন থাকার পর ওর ভিতরে আবার আমি পরে বুঝতে পারছি যে মানে আমার মা পুলিশের কাছে আমার নাম্বারটা দিয়ে দিছি যে 15 বছর মেয়ে হারাই গেছে। তো আমার নাম্বারটা আবার চেক করতেছে পুলিশরা। পরে আর কি এভাবে আর কি আমি ভাবলাম যে চলে যাবো। তো পরে আমি 20 তারিখ যে মানে 20 দিন হয়েছে যেদিন, ওই দিন আমি শিল্পকলায় গেছি। তো যখন আমি আপুর সাথে গেছিলাম তো মুখ আটকে গেছিলাম, কারণ আমাকে সবাই চিনে ফেলবে। তো তখন আমি যখন রিস্কাটা মানে থামানো হয়েছে ওই টাইমটা আমার আম্মুর সামনে। আচ্ছা। তো আম্মুর সামনে আমার মুখ আটকানো ছিল। তো তখন ভয় ছিল যে মার চোখ চিনতে পারতেও পারে। তো ওইখানে আশপাশে চেনা জানা সবাই ছিল। তো আম্মু আমাকে চিনতে পারে নাই। তো আম্মু সামনে গেছে। তো যাওয়ার পর আর কি ওই টাইমে আর কি আম্মু আমার সামনে 3-4 বার আসতেছে, মানে আমার খুঁজতেছে। তো আমি ওইখানে একটা অবাক হইলাম যে আমাদের আনার জন্য আর কি কত কিছু করতেছে। তো আমি ভাবলাম যে না থাক, মেয়ে দেখে আনতে চাইতেছে, কিন্তু এখানে পরে আর কি উল্টে গেছে। তো ওইভাবে আর কি গেছে, 1 মাস পূর্ণ হয়েছে। হওয়ার পর পরের মাসের 7 তারিখে আমি বলছি আপু চলে যাবো, থাক তুমিও তো বিদেশ চলে যাবা। তো পরে আমি একদিন যাই, মানে 1টা মাস ছিলাম। আপু সবকিছু আপু করছে। তো আপুর সাথে আমি অসম্বাদে সব জায়গায় গেছি। যদি আমাকে নিয়ে কোনো খারাপ কিছু করতে চাইতো তাহলে অবশ্যই আমি শুনতাম, বা উনি আমাকে দিতেও পারতো। মানে আমার কাছে চান্স ছিল যে আমাকে কোনো খারাপ কিছু করা, উনি টাকা কামায়, কিন্তু সেটা উনি করে নাই কখনোই। তো পরে এই পরের মাসে 7 তারিখে বলছি। পরে আমি আর কি আমার পল্টন থেকে আমার বাসার সামনে থেকে আমি ঘুরে গেছি। টান ছিল যে 1টা মাস ছিলাম, ওনার জামা কাপড় পরছে তো যায়নি। তো পরে 8 তারিখে আমাকে কল দিছে। তো পুলিশ কল দিছিল। তো বলছে যে আমি বলছি আপনাকে, আমি মানে তেরাগিরি করছি। পরে বলছি আমি পুলিশ, মানে পুলিশ ভাবে একটা বলছে, আমি যে চিনি না। আমি না আমি না, মানে আমি যাদের সাথে কথা বলছি ওইভাবে অনেকের কল দিছে, বা মোনাপুরে কল দিছে। তারপর বলছে যে আপনি কি এই মেয়েকে চিনেন? প্রথম না বলছে, পরে বলছে যে হ্যাঁ আমি চিনি। তো এইভাবে অনেক কিছু হওয়ার পর পরে আমি পরের দিন বলছে যে হ্যাঁ আমি ওরে দিয়ে দিব।
তো আমি গেলাম পরের দিন, তো যাওয়ার পর দেখি যে মানে আমি পল্টনে গেছি, আমার একটা লজ্জা ছিল যে মানে প্রথম ওইখানে একটা আপু ছিল, উনি বলছে যে আমি ছেলেলা ভেঙে গেছি, যে দেখতেছে না ছেলেলা ভেঙে গেলে অবশ্যই ছেলে ফেরত দিয়ে দিত। তো পরে বলছে যে আমি নাকি খারাপ কাজ করি। তো আমি গেলাম, তো আর কি আমার আম্মুর মুখের দিকে তাকাইলাম, তো আম্মু আর কি আমি যখন বাসায় ঢুকলাম তখন দেখি যে না ঠিক আছে, 5 মিনিট পর দেখি সব এলোমেলো, মানে আমার ভাইয়া আসছে, আমার অনেক মানে মারছে সবার সামনে। তো আমার আম্মু বলতেছে আমার মাইরেই ফেলবে বড়ি দিয়া, মানে হিরে রাখতে পারতেছে না। মানে ওই টাইমে যেই নেতা ছিল, মানে যে আগে ওই ভাইয়াকে মারছিল, তো ওই নেতার ওয়াইফে আয়শা তো বলছে যে তুই এই যে ওইখানে সবাই বলছে যে আমি খারাপ কাজ করিবেন, আমি মানে এক কথা বলা যায় যে আমি হয়ে গেছি। তো ওইখানে আপুর আমি ছবি দেখাইছি, বা আমার মানে যখন আপুর কথা বলছে যে আপু আমাকে মানে এই কাজটা এইগুলো কাজ করাইছে প্রফেশনাল, মানে প্রত্যেকদিন আমি বলছি যে আপু মানে ওনার মতো ভালো মানুষ হয় না। আসলে সত্যি কথা, উনি আমাকে এগুলো করাবে, কোনো ছেলের সাথে আমার হাতই ধরতে সাহস পায় না। উনি যেখানে গেছে মিডিয়ার লোক উনি, তো উনি আমার অনেক ভালোভাবে রাখছে। তো উনি আমি ওনার পরে এখানে আমাকে মারামারি করছে, পরে বলছে যে এই মেয়েকে রাখলে মহল্লার সব ছেলেরা নষ্ট হয়ে যাবে, ওই কথাটা আবার লিপটা এখানে আবার বলছে সবাই। তো পরে বলার পর আমি আসলে আমার মানে ওই আমি তখন আমার ভাইয়া যখন মারে তখন আমি অজ্ঞান হয়ে যায় আর কি। তো 10 মিনিট পর আমার জ্ঞান ফিরে। তো পরে আর কি ওইখানে মামি বলে যে যাই হয়েছে তুই স্বীকার কর আর ওই মেয়ের আনা। তো আমি বলছি ওই মেয়েরা, আমি জানতাম যে ওই মেয়েরা আনলে ওইখানে হয়তো আপুর প্রতি কোনোটা হবে। তো পরে আমি আনি নাই যেভাবে হোক। তো পরে আমার ফোন কায়ে নিয়ে গেছে, আমার কাছে একটা ফোন ছিল, এটা কায়ে নিয়ে গেছে আমার ভাই। তো এইভাবে আর কি আমার আপুর নাম্বার আমার কাছে ছিল কাগজে লেখা। তো আপুর আমি কল ওই দিন দিতে পারি না, আপু আবার পরের দিন চলে যাবে। তো রাত্রে আমি অনেক কষ্ট দিচ্ছিলাম। তো দেওয়ার পর আমি আবার এক ঘরে কথা বলে আরেক ঘরে চলে যাই। তো আমি তুমি আসার কথা বলে ফোন লুকাই না। তারপর আমি বলছি আপু হ্যাঁ তুমি কিছু, পরে আপু বলছে যে আমি তো চলে যাবো, কালকে আমার সাথে দেখা করতে পারবে। আমি বলছি যে না ওইটুকুই না, আর কোনো কথা হয় না, আপুর সাথে কাইটে গেছে, আমার মা এসে বলছিল। তো পরে আর কি আমি আসলে লজ্জাতে আর কি মানে আমি ওই টাইম আমার 15 চলতেছিল, লজ্জাতে আমি বাসা থেকে বাইরে হইতে পারি না, যে আসলে যেটা করলাম না আমার একটা মানে যেটা মানে একটা মেয়ের সম্মানটা যেটা আমি করি নাই আর কি। তো তখন আমি আর কি আমার আম্মু যখন থাকে না কাজে চলে যায় তখন আমি অনেক কান্নাকাটি করি। তো ভাবলাম যে আসলে আমি তখনও মারা যেতে চেষ্টা করি, বাট মানে একটা না একটা বাধা আসি মরতে গেলে। তো মরতে পাই না, আর 7 দিন একটা না বাসা থেকে রুম থেকে বাইর হই। তো পরে সবাই ইয়া করে যে বাইর হয় এমন করে স্কিন লেগা। তো আমি বাইর হই, তো মানে এতটা না, আমি মাথা নিচে করে দিই, কোথাও গেলে মাথা নিচে করে থাকি, অষ্টমে গেলে কোথাও নিচে করে, মানে একটা লজ্জা। একটা মেয়ের 15 বছর, মানে আমার যখন বয়স কম ছিল তখন, মানে তো এই লজ্জাটা তুমি কেন পাচ্ছ? ওই একটা লজ্জা যেটা আমি করলাম না, এটা মানে সমাজের লোকরা আমাকে বলতেছে, আর এটা আচ্ছা ওকে। তো আর কি এই কারণে আর কি পরে আমার ভাইয়া মানে সাজু ভাই আছে, উনি হলো এই সবার বড়, উনি আইসা বলছে যে দেখ তুই যেটা করছোস, মানে আমার মানে ভাইয়া যখন বলতেছে আমি মাথা নিচু করে কান্না করতেছি যে আমি কি করলাম লাইফে, এটা যদি কইরা অপবাদ হইতাম তাও আমার শান্তি পাই যাবে, আমি এটা করছি এই কারণে আমার ভাইরা বলতেছে যে মানে ভাইয়া একদম ডাইরেক্টলি বলছে। তো বলছে কান্না করে কি লাভ, মানে মায়াবী কান্না দেখায় কারো লাভ নাই। তো ভাইয়া মানে রাগে ছিল যে মারবে আমাকে। তো পরে আর কি আমি ভাইকে বললাম দেখো ভাই আমি এটা করি নাই, কেন তুমি আমাকে দোষতেছ আর ওই আপুটাকে দোষতেছ যে আমার কিছু করলোই না তার। তো পরে আর কি আমার মুখ থেকে আর ওই কথা বাইর করতেই পারে নাই, অনেক চেষ্টা করছে যে আমি এই কাজটা করছি। তো পরে ও মানে আমি সরি মানে ভুলে গেছিলাম, ওই দিন যেদিন আমি ওই গেছিলাম ওই দিন আমাকে আবার পুলিশের কাছে নিয়েছিল, পুলিশ জিজ্ঞেস করাইছিল যে তুমি কি এটা করছো, মানে ওইখানে সব পুলিশ আমার বিরুদ্ধে ছিল, শুধু একটা পুলিশ ছিল যে হ্যাঁ মানে মেয়েটা তো সত্যি কথা বলতেছে, মেয়েটাকে কোনো স্বাধীনতা দেন নাই আপনারা, একটা মেয়ে একটা স্বাভাবিক চলতেই পারে, একটা ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে, একটা মানুষের সাথে কথা বলতে পারে, নাচ এগুলো শিখতে পারে, একটা থাকতেই পারে একটা মেয়েদের, মানে ওই একটা পুলিশ ছিল যে আমার একটা ইয়ে করছে। তো আমার এই যে ভাই আমাকে মারছিল ওই দিন রাতে, ওই ভাই বলছে যে আমাদের ফ্যামিলিতে এমন কেউ নাই যে নাচ শিখে। তো বলছে যে আপনি ফ্যামিলিতে নাই, বাট ও সবার ছোট, একটু চঞ্চল টাইপের একটু থাকতেই পারে। তো পরে ওইখানে মানে একজন যাও ছিল, উনি আবার চলে গেছিল, পরে মানে ওইখানে পুলিশের কাছে নিয়ে তারপর আমার মানে এইভাবে চলতেছিল একটা সপ্তাহ। তো মানে ভাইয়াও বলছে তো মানে আমি একটা সরল মানে কার সাথে কথা বলি না, মাথা নিচু করে যাচ্ছে তাই ইয়া করি। তো পরে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর মানে আমার আম্মু যে আপন মা, আমি কখনোই ভাবিনি যে আমার মা আমাকে এগুলো বলবে। আমার মা আমার প্রত্যেকদিন রাত্রে একটা সপ্তাহ ধরে খালি বলছে যে এমন মেয়ে মানে প্যাটে না ভুল হইছে, মানে এই টাইপের অনেক কথা বলছে যে মানে কি করলাম লাইফে। তো এমন কথা বলছে যে আমার মানে মনে হয়েছে যে আমার মারে মাইরে আমি চলে যাই বা আমি মরে যাই। তো পরে আমি এই মানে যেই জানুয়ারিতে গেছি তার পরের মাসে 7 তারিখ আসার পর আমি মানে ওই মাসে 7 তারিখ আসার পর আমি এই 25 তারিখে মানে হঠাৎ করে ভাবছি চলে যাবো। তো আমার কাছে একটা টাকা ছিল না, এর ভিতরে মানে আমার একটা মেয়ের সাথে মানে ফেসবুকে একটা মেয়ের সাথে হাই হ্যালো হয়েছিল। তো ওর থেকে নাম্বার নিয়ে একটা কথা হয়েছিল, মানে মোবাইলে কথা বলছিলাম। তো আমি বলছি যে তোমাদের বাসা আসবো। তো আমি সাবার চিনিও না,
তো সাভার এখন জানি যে অনেক দূরে সেগুন বাগিচার থেকে। তো তখন আমি মানে একটা ওই আপুর মাধ্যমে একটা ছেলে ছিল, তো ওই ছেলে নাচ শিখায়, তো ওই ছেলের সাথে আমি বলছি ভাই আমি তোমার সাথে দেখা করবো। তো ওই ভাইয়া মানে আমাকে আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমার ভুলের জায়গাগুলো বা অপরাধের জায়গাগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ড অবশ্যই শক্তিশালী, কিন্তু তুমি যে এতগুলো মানুষের সঙ্গে এই যে একটা আপুর ভাইয়া, ভাইয়ার অমুকের ভাইয়া, তারপরে অমুকের ভাইয়ার ছাইয়া, ছাইয়ার ছাইয়া, এই যে বিষয়গুলো, এই যে তুমি জেনে না জেনে এক একজন মানুষের সাথে মিশতেছো, তাদের সাথে তুমি যাচ্ছ বের হচ্ছ ঘর থেকে, এগুলো কি ঠিক ছিল? মানে তোমার বয়সে একটা মেয়েদেরকে তুমি দেখছো কখনো এই ধরনের কাজ করতে? মানে আমি আসলে মানে আমার একটু জিদ ছিল, এর আগে বুঝে আসলে তোমার অনেক জিদ, মানে থাকে না, আমরা কিন্তু আমাদের বয়সের মানুষদেরকে ফলো করি, তাই না? তুমি তখন 13 থেকে 15 বছর বয়সী, ওই বয়সের মেয়েরা সাধারণত যে কাজটা করে, তুমি তাদের চাইতে অনেক বেশি আলাদা ছিল, এক্সট্রোভার্ট ছিল, এবং এক্সট্রোভার্টটাকে তুমি পজিটিভলি ব্যয় করো নাই। তোমার ভিতরে শখ ছিল নাচ শেখার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু এই যে তুমি মানুষজনের সাথে ধামধুম করে চলে যাওয়া, অমুকের বাসায় চলে যাওয়া, অমুক ভাইকের অমুক আত্মীয়ের সঙ্গে চলে যাওয়া, যে কোনো মুহূর্তে তুমি তো পাচারও হয়ে যেতে পারতে, আমি যদি খুব নেগেটিভলি ভাবি। তো এগুলো কখনো তোমার মাথায় আসেনি? ভাই আসলে আমার এইগুলো কোনো থিং ছিল না মাথায়। এক্স্যাক্টলি, থিং ছিল না, এবং থিং থাকার জন্য একটা পরিবার দরকার হয়, থিং থাকার জন্য একজন মেন্টর দরকার হয়, সেটা ওর ছিল না। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। অপরাধের জায়গাতে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, মাত্র 5 মিনিটের বিরতি। আমাদের যিনি গেস্ট এখানে আছেন তার কোনো ছবি আজকে ফেসবুকে বা অন্য কোথাও দেওয়া হবে না, বিকজ ও 16 রাইট নাও, এবং অন্য কোনো গেস্টেরও কখনো দেওয়া হয় না, তাদের সামাজিকতার কথা ভেবে। যদি এমন কোনো গেস্ট হয় যেটা আসলে গল্পের প্রেক্ষাপটটা অন্যরকম, সেক্ষেত্রে আমরা তাকে এক্সপোজ করি, এছাড়া আমরা তাকে কখনোই এক্সপোজ করি না। আমরা উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যাহা বলিব সত্য বলিব, হ্যালোইন 920 ইতিহাসে এমন এমন গল্প এসছে যে গল্পগুলো সমাজের ভেতরের সমাজকে নাড়িয়ে দেবার মতো গল্প, কিন্তু তাদের সামাজিকতার কথা ভেবে আমরা তাদের এমন ভাবে উপস্থাপন করেছি যাতে তার ব্যক্তি জীবনে কোনো ক্ষতি না হয়। আমরা মাত্র 5 মিনিট পরে আবারও ফিরে আসবো। যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। আর এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই। সবগুলো গল্পকে সাজিয়ে, সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে, এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে, আমাদেরকে ফোন দিতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার। রকমারি.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আর জিকে দিয়ে আর যাহা বলিব সত্য বলিব বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। সঙ্গে থাকুন, ফিরছি ঠিক রাত 12টায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে তারামণি। আমরা কথা না বাড়িয়ে তারামণির কাছে আবারও ফিরছি। তারামণি, তো মানে ওই যে যখন আমি আর কি আমার মার কথাটা নিতে পারতাম না, তখন আমি ভাবছি যে আমার মাকে মায়ের আমি চলে যাবো, আমি মারা যাবো। তখন আমার জিতবো, মানে এতটা জিত আসছে যে আমি এখন যা আর মানে ফেরির সাথে যোগাযোগ রাখবো না। তো কেন একটা মানে একটা মেয়ের সম্মান থাকে, ওই সম্মানটাও নাই আমার ওই টাইমটায়। তো আমার যে এই মানে বিয়ে হবে ওই টাইমে যদি এই কথাগুলো শুনে, তো আমার বিয়েও হবে না। তো ওই টাইমে আমার এই থিং গুলো ছিল। তো পরে জানুয়ারির পরের মাসে 25 তারিখে মোনাপুর একটা পরিচিত, তার নাম্বার নিয়েছিলাম। তো বলছে ভাই আমি আসতেছি আপনার অফিসে। তো ওনার আমি তখন জানতাম না যে ওইটা কি কোথায় ছিল। তো মালিবাগ মোড় ছিল ওইটা। তো পরে আমি ভাইয়ের এখানে আসছিলাম সন্ধ্যা 6টা থেকে 7টা বাজে গেছে। তো পরে আমি ওই ফেসবুকে যে মেয়ের সাথে ইয়া হয়ে নাম্বার নিয়েছিলাম, তো তাকে বলছি আমি তোমার বাসায় আজকে আসবো। তো পরে আর কি ওই ভাইয়ের সাথে দেখা হওয়ার পর উনি ওনার অফিসে কেউ ছিল না। তো উনি আমার সাথে আর কি তো পাই না, এটা ছাড়া আর কি আমি ওই দিন মানে ছিলাম। তো উনি পরে আমি ইয়ে করছিলাম, তো উনি আমাকে 200 টাকা দিয়েছিল। উনি বলছে যে উনি নাচ শিখে আমার বাইরে পাঠাবে, মানে বিদেশে পাঠাবে। পরে ওনার সাথে এই লোকটা কে ছিল? মোনাপুর পরিচিত ছিল। ওকে। তারপর আর কি ওইখান থেকে আমি ভাবলাম যে দেখো আমার সাভার যাওয়ার তো ভাই ভাড়া না হইতে পারে। বলছে তোমার এখানে বাসটা চলে যাও, তোমার আরো টাকা থাক। তো আমি আসলে জানতাম না যে কোন বাস সাভার যাবে আর সাভার কত দূর, এটাও আমি জানতাম না। তো পরে আমি বাসে উঠছি, তো এই টাকা নিয়েছি। তো তারপর আমি ভাবলাম যে আমি আমার ভাইয়ের কাছে যাব, মানে আমার ভাইয়ের টঙ্গি আছে একটা, ওইখানে যাবো নাকি ওর কাছে যাব। তো আমার ঠিক ছিল যে আমি ওইখানে কয়েক মাস থাইকা পরে আপু যখন বিদেশ থেকে আসবে 3 মাস পর আপুর সাথে আমি থাকবো। তো পরে আর কি ওইখানে গেলাম। তো ওইখানে দেখে আমাকে একই মিন করতেছে যে আমি এই খারাপ কাজ করি। ওইখানে 3 দিন ছিলাম আমি। তো ওই মানে ওই মেয়েটার নাম ছিল মনি, এই যার কাছে ফেসবুকে পরিচিত হয় আমি গেছিলাম। তো
আমার এটাও চিন্তা ভাবনা ছিল না যে একটা অচেনা মেয়ের বাসায় আমি যাবো, যে কি না কি করবে বা কিছু করতে পারে। তো আমি গেলাম ওইখানে, তো যাওয়ার পর ওইখান থেকে আবার জার্নি করে আসতাম। তো ওই টাইমে এর আগে আমার একজনের সাথে পরিচয় হয়েছিল, তো ওর সাথে আমার কথা হয়েছিল ফোনে যে আমি বলছি যে ভাই আমি আসবো, তো বলছে যে আসো আমার সাথে মিট করে যাও। তো আমি ওইখান থেকে আমার সেগুন বাগিচায় গেছি, যাওয়ার পর উনি আর কি আমাকে বলছে যে তোমার যা লাগে, তুমি যে বাসা থেকে রাগ করে আসছো এটা ঠিক কর নাই, মানে একটু বুঝতে হবে, এটা আমার সবাই দিছে বুঝটা। তো এটা আমাকে মানে আমি যার কাছে গেছিলাম, যে মেয়ের কাছে ছিলাম, ওই মেয়ে বলছিল। তো বলা সত্ত্বে পরে আমি বলছি যে যেটাই হোক হয়েছে, তোমার জিদ দিয়ে তুমি যখন জিদ ছাড়বা না, যাবা না, তাহলে এক কাজ করো, তুমি তোমার বাসা ভাড়া বা তোমার যা লাগে, তোমার কত লাগবে মাসে? আমি বলছি 5। বলছি আমি যদি টাকা দিই তাহলে তোমার হবে? আমি ভাবলাম যে কি কারণে দিবে টাকাটা আমাকে, অবশ্যই কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকে 1 টাকা দিয়ে সাহায্য করে না। তো এটা আমি বলি নাই। উনি আমাকে পরে ওই দিন 1000 টাকা দিয়েছিল, তারপর বলছে তুমি 500 টাকা রাখো। পরে আমি বাসা খুঁজছি, পাই নাই। তো ওই দিনকার আমি আর কি ওই সাবার যাইতে পারি না। বলছে যে ও ফোন দিছে, বলছে তুমি আসবে না? আমি বলছি না, আসবো না, আমার বান্ধবীর বাসায় থাকবো। তো তখন আমি বাসা খুঁজে আর কি পাই নাই গা। তখন তো চিন্তাও না, আসলে আমি মানে ফ্যামিলি ছাড়া যে কিভাবে চলে কোনো মানুষ, এটা আমি জানতামই না। পরে আমি খুঁজলাম, পাইলাম না। তো মগবাজারের দিকে খুঁজি, পাই না বাসা, মানে রাত 10টা-11টা বাজে, আমি কোথায় যাবো? তো পরে আর কি আমার একটা ফ্রেন্ড ছিল আমার এলাকারই, তো আমি যখন মাঝখানে একটু নাচ শিখলাম ওইখানে মানে পরিচিত হয়েছে। তো ও বলছে যে আমার বাসা আছে, কিন্তু আমি তো মেসে থাকি, তো ওইখানে কেমনে থাকবে, 3-4 জন ছেলে থাকি, বিশ্বাস নেই, তাই না? আমি কারো বিশ্বাস করে আমি থাকতে পারবো না। পরে হসপিটাল আছে ওইখানে পল্টনের দিকে, তো ওইখানে আমি আর কি গেলাম। তো 12টার পর ওইখানে মানে যারা থাকে সিকিউরিটি, তারা বাইর করে দিবে আমাকে। তখন আমি মানে এই বাইরে কানাকাটি করলাম। 1টার দিকে বলছে যে ঠিক আছে আপু, আমি ম্যানেজ করে দিই, আপনি থাকেন। তো অনেক ম্যানেজ করার পর আমি ওইখানে সিটে বসে সারা রাত জাগনা ছিলাম। 6টার দিকে ওই ভাইকে কল দিছি, ধরে না। তো ওই ভাই মতিঝিল ছিল অফিস, তো গেছি। তো পরে আমি আর কি একটা বাসা ম্যানেজ করছি শাহজাহানপুর। আমি জানিও না যে বাসা থাকলে একটা মেয়ে আইডি কার্ড লাগে বা জন্ম নিবন্ধন কার্ড লাগে, চেয়ারম্যান সার্টিফিকেট, মানে এগুলো জানতাম না। তো আমি ওখানে কিভাবে দিব, এগুলো আমার কোনো কিছুই ছিল না। আমি শুধু জামা কাপড় কয়েকটা নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসিনি। কিন্তু ওই দিক দিয়ে আমাকে ভাইয়া খরচ দিতেছে। তো পরে ভাইয়া মানে মাসখানিক মানে ওইখানে আমি ছিলাম, বলছে তুমি তো এটা ছাড়া থাকতে পারবো না, কেন এখন কোন ভাইয়া খরচ দিচ্ছে এটা? এই ভাইয়ের সাথে আমার মানে আমি যখন ফ্যামিলিতে ছিলাম তখন হালকা পাতলা পরিচয় হয়েছিল। এরকম কতগুলো ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল ইন দ্যাট মোমেন্টে? যখন ফ্যামিলি ছিলাম তখন আমার 2টা ভাইয়ের সাথে পরিচয়, যে মানে এর আগে একটা ভাই ছিল ফ্যামিলি। নাম কি ভাইয়ার? ভাইয়ার নামটা আমার মনে নেই। চিন্তা করে দেখেন, ওর লাইফে র্যান্ডমলি যে মানুষগুলোকে মানে মিশেছে, সি ক্যান রিমেম্বার দ্য নেম অফ দিস পিপল, বিকজ মানে প্রয়োজনই ছিল না। হ্যাঁ, যেমনে খুশি এমনে আসছে, চলে এসে। ওকে, তো এই ভাইয়া তোমাকে কেন হেল্প করছে? তার ইন্টারেস্ট? উনি আবার লাস্ট দিন আমাকে ওই মানে একটা বলছে আসতে। ওকে, ফাইন। সো হি হ্যাজ ইন্টারেস্ট অন দ্যাট গ্রাউন্ড। ওকে, বলো তারপর। তো আর কি আমি আসলে ভাইকে বলছি, ভাইয়া দেখো এই সমস্যা, আমি এখন মানে হঠাৎ করে আমি আসলে আশপাশে আমি চিন্তাম না, মানে আমি 10 জন 8-5 জন 10 জনের সাথে চলে পরে আমি বুঝতে পারছি, কারণ আমার মেমোরিটা অনেক ভালো ছিল। তো এখানে আমি 14 দিন ছিলাম, আমার জন্মদিন ছিল 1লা বৈশাখীতে। তো ওই দিন আমি আরেক জায়গায় হয়েছি। তখন আমি আমার কি এফবিসিতে রেগুলার যাইতাম, মানে কোনো কাজ নাম খাই না, খালি ঘুরতাম এফবিসিতে। তো উনি তো টাকা পয়সা দিতেছে। 15 দিন যাওয়ার পর ওনার অফিসে গেছি। তুমি বলছে যে তোমার জন্য এত কিছু করে, তুমি তার জন্য একটু। আমি বলছি কি, মানে ক্লিয়ার করে বলো ভাইয়া। তো উনি তখন ডাইরেক্টলি আমাকে ওই প্রপোজালটা দেয়। তো তখন আমি মানে কি বলবো, তার অফিস থেকে কিছু না বলে আইসা বসছে। তো উনি আমাকে কল দিচ্ছে। 2 দিন পর আমি মানে ভাবলাম যে উনি বলছে যে তোমার সারা জীবন যা লাগে আমি তাই দিব। উনি এর ভিতরে আমার পিছনে অনেক টাকা হয়ে গেছে। আমি ওনার অফিসে গেলেই উনি মানে আমাকে 500, 1000, 2000 ফোন কেনার জন্য 5000 টাকা দিয়ে দিছে। উনি আমার পিছে কমপক্ষে 20-30 হাজার টাকা খরচ করে ফেলছে মাসখানিকে। আমি যা চাইছি উড়াদুরা খরচ করছি। রিক্সা ভাড়া 80 টাকা, আমি 150 টাকা 200 টাকা ভাড়া দিয়ে আসে পড়তাম। তখন আমি বুঝতাম না। তো তখন আমি ওনার ভাবলাম যে ঠিক আছে আমি এই কাজটা করবো। তো উনি একটা হোটেল ইনভেস্ট করে নাকি, আমি তখন বয়সটা 1লা বৈশাখে 16তে পড়ছে। তো পরে আমি ওখানে আর হয় নাই মানে। তো আর কি তারপর ভাইয়া তারপর আমার বলছে যে দেখ, তখন আমি তাকে আবার আমার কি, তো মানে উনি তারপর অন্যভাবে চায়। তো পরে মাসখানিক ওনার সাথে আমার যোগাযোগ থাকে না। তো তখন আমি আর কি টাফ পড়ে যায় ভাড়া দিতে, মানে টাকা পয়সা দিতে। তখন আর কি আমি এবিসিতে আবার রেগুলার যাইতাম। তখন আমি আশপাশের জায়গাটা একটু কিছু চিনতেছিলাম। তো আশপাশের মানুষজন কেউ চিনতেছিলাম। তো পরে আর কি মাসখানিক পর আবার ওনার সাথে কথা হয়। তো তারপর যদি বাসায় যাও নাই, পরে বলছি না, পরে বলছে আমি এটা ওনাকে আমি হাই দিয়ে বলছি। তো উনি গেছে, তখন আবার হয়নি। তো হয় না, পরে ওনার সাথে মানে আমার যোগাযোগটা মানে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমি আর কি যখন বাসার বাইরে ছিলাম। একটু থামাচ্ছি। প্রিয় শ্রোতা, আমরা প্রচুর মিউট শব্দ এখানে ব্যবহার করছি ফর দ্য সিচুয়েশনাল কজ। আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। ওর বয়স অনেক কম, এবং যে কোনো ভাবে হোক ওকে যারা হেল্প করেছে তারা ওকে বিভিন্নভাবে ব্যবহার করবার চেষ্টা করেছে, যতটুকু সম্ভব ওকে ব্যবহার করার চেষ্টা করেছে। আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। ওকে, বলো। তো মানে আমার মানে ওই আরেকটা ভাইয়া যেটা ছিল, তো ওনার সাথে আমি আবার যোগাযোগ করছি যে হ্যাঁ ভাই কেমন আছেন সে বিষয়ে। তখন আমি আবার এসব কাজের জন্য তোমাকে পয়সা দিত? আমি আসলে ওনারা ফার্স্ট টাইম আমাকে বলেনি, যখন ফ্যামিলিতে ছিলাম। ওই যে আরেকটা ভাইয়া ছিল 2টা
দুইটা ভাই ছিল আমার জীবনে। তো ওই ভাই আমার প্রতি টাকা আগে খরচ করছে, আমাকে 5,000-6,000 টাকার একটা ফোনও কিনে দিয়েছিল। তো আমি ওটা 2 দিন চালে হারাই গেছে। তো উনি আমাকে কখনো সাহস করে, আমি বলছি ভাই দেখেন আপনি যদি অন্য কোনো থিং মাথা থাকে তাহলে বাদ দিয়ে দেন, যদি অন্য কোনো খারাপ কোনো কিছু আমার কিনে থাকে। তো তখন বলছে না তোর না থাকলে আমারও নাই। তো উনি আমার রাজনীতি করতো, কিন্তু আমাকে কেন উনি পছন্দ করছে সেটা আমি আজও জানতে পারি নাই। তো পরে ওই ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলি, তো আস্তে ধীরে আর কি আমি মিডিয়া লাইনে ঢুকতেছি, তো বুঝতেছি যে মিডিয়া লাইনটা কেমন। তো তখন আর কি আমার আমি বিভিন্ন ধরনের বিপদে পড়তে থাকি, যেমন বাসা মানে একটা মেয়ে একা থাকাতে, যেমন মহল্লার মানুষ মেয়ে মহল্লা অচেনা এই ছেলেরা যেমন দেখে একটা মেয়েকে ইয়া করে, তো ওরকম ডিস্টার্ব আমি অনেক হইতেছি। হ্যাঁ, তো আবার আমি একটু শার্ট প্যান্ট পরতাম, তো এটা নিয়ে আর কি অনেক প্রবলেমে পড়তে হইতো। তো হঠাৎ করে আর কি একবার মানে আমি একটা বান্ধবীর সাথে থাকি, তো থাকার সাথে মানে আমার 3টা বান্ধবী একসাথে থাকি একটা বাসায়। তো ওই বাসায় থাকার সাথে তখন তুমি বাড়ি থেকে কতদিনের জন্য আলাদা? কয় মাস হয়েছে? 2 মাস। 2 মাস। এই 2 মাসে তুমি বাড়িতে যাওনি? না, আমি বাইরে জানি আমার ফ্যামিলি থেকে কোনো কল আসেনি। কল আসেনি? না। ওকে, তারপর? তো আর কি আমার ওইখানে যাওয়ার পরে আমার ওর বান্ধবী মানে আমার 3 বান্ধবী একসাথে থাকতেছিলাম, সেটা ছিল হলো উত্তরপাড়া ছিল, আমরা উত্তরপাড়া ছিলাম। তো থাকার সাথে এক রুমে ছিলাম আমরা ফ্ল্যাটে। তো পরে আমরা ওইখানে 6,000 ভাড়া ছিল, আমরা হাফ হাফ করে দিতাম আর এমনি খাওয়া দাওয়ার ভাড়া দিতাম। তো এখানে আমার বান্ধবী কি করছে আর কি, ও মানে আমার সাথে আমি ওইখানে মানে ও শুরু মানে ওর জিনিসপত্র ছিল, তো খাট আলমারি সবকিছু ছিল। তো এই কারণে কথা খোটা দিত যে তুই চলে যায় হ্যান, মানে আমি অ্যাডভান্স আমি তখন আমার ভাইয়াকে বলছি যে ভাইয়া উনি আমাকে সাহায্য করতেছে, মানে আরেকটা ভাইয়ের সাথে দেখা হচ্ছে, উনি আমাকে সাহায্য করতেছে। মানে বিষয়টা বুঝতে পারছেন যে ওর জন্য এইসব ভাইয়াদের সাহায্য খুব র্যান্ডম ছিল, কারণ ভাইয়ারা যখন বুঝতো যে ও আসলে রুটলেস, ওর শেকড়টা খুব নড়বড়ে, ফ্যামিলি বলতে ওর যে রুটটা থাকা দরকার, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, তখন মোটামুটি ওর জন্য ভাইয়া জোগানো বা ভাইয়ার কাছ থেকে হেল্প নেওয়াটা, এটা আমাদের সোসাইটির হিডেন যে চেহারা, সেই জায়গাটাতে আসলে খুব বেশি কঠিন কোনো কিছু না। যাই হোক, বলো। তো মানে ওই ভাই আমাকে সাহায্য করেছে 1,000, 2,000, 3,000। উনি মানে কেন সাহায্য করে? ওনারও একটা ওই চাহিদাটা ছিল, মানে ওটা ওই উদ্দেশ্যে সাহায্য করতেছে, তখনও সেই উদ্দেশ্যটা না উনি আমাকে বলে না, উনি আমাকে অনেক দেরিতে বলছে। হ্যাঁ, তো ওনার সাথে আমার এই 5-6 মাস রিলেশন হওয়ার পর মানে এই যে 5 বোনের সম্পর্ক, উনি আমাকে পরে বলছে, মানে উনি আমি খুলে বলছি, উনি বলে না, আমাকে বাধ্য করছে বলতে, আমার টাকার অনেক প্রয়োজন ছিল। তো বলছে যে ঠিক আছে আমি তখন মানে ওই দিন 8 তারিখ ছিল, 9 তারিখ ছিল, তো 10 তারিখের ভিতরে ভাড়া দিতেই হবে, 9 তারিখের ভিতরে। তো 8 তারিখে আমি ওনার সাথে অনেক কান্নাকাটি কইরা রাত 12টা বাজে তখন আমি ওনার থেকে টাকা নিয়েছি, মগবাজার ছিলাম। তো দেখো ভাইয়া প্লিজ তুমি বলছো আমাকে দাও, পরে দিয়েছে আমাকে টাকাটা। আমি তো তখন অনেক খুশি হয়েছিলাম যে তখন আমি টাকাটা যখন ওই মেয়েকে দিছি ভাড়াটা, তখন মানে 2 দিন পর বলে যে তুই চলে যা হ্যান তেন। তো পরে ওই মেয়েটা ওই দিক দিয়ে অত্যাচার করতেছিল যে হ্যাঁ খারাপ মেয়ে হ্যান তেন। তো পরে আমাকে কি করছে, আমার সব জামা কাপড় ও নিয়ে নিছে। তখন আমি আমার কিছু জামা কাপড় নিয়ে আইসা করছিলাম, আমি আরেকটা মেসে উঠছিলাম আর কি, মালিবাগ ছিল। তো ওইখানে মেসে আমি থাকার সত্ত্বে পরে ওই মেয়ের সাথে আমার ফোন দিয়ে বলে যে দেখা করে যায়। আমি বলছি ঠিক আছে আমি দেখা করবো। তো ওইটা ছিল কি নিকাতনে। তো আমি ওইখানে ওর 2টা জামা নিয়ে আসছিলাম, তো ওই 2টা জামা ওকে দিয়ে আসবো। তো তখন ওই হাসি ছিল, ও ছিল আর একটা মেয়ে ছিল। তো আশপাশে আমার ছেলেরা ছিল 2 রুমে আর ওরা 1 রুমে ছিল। তো ওইখানে আমি দেখতেছি অধরা নামে একটা মেয়ে ছিল, দেখি যে ও আমাকে আসতে দিয়ে ইয়া করতেছে যে মোবাইল দিয়ে আমাকে মানে উল্টা একটা রিয়েকশন দিতেছে যে তুই ওর সাথে ইয়া করছোস জামা কাপড় নিয়ে। মানে ওই অধরারে বলা হয়েছে, সাথী হাসি বলছে যে আমি নাকি ওদের এই টাকা নিছি, 20-30 হাজার টাকা নিছি, আর আমি ওদেরকে মানে স্বর্ণগয়না এইভাবে বলা হয়েছে ওদেরকে। অধরা বলা হয়েছে। তো অধরা মানে অনেক কিছু বলতেছে যে তোর এখন এই যে ছেলে দেখতেছ 10-12টা, ওরা তোরে মানে তোর সাথে এই সব করে আরো আছে উপরে। আমি এটা অনেক ভয় পাই। তো পরে আমার ফোন ছিল একটা, তো যেই ফোনটা নিউ কিনছিলাম তখন আমি ফোনটা দিয়ে দিই, ফোনটা নিয়ে নেয় কাইরা। তো ফোনে আমার যেই কল দিতেছে তার কাছে বলতেছে আমি খারাপ কাজ করতেছি। তো ওই মেয়ের সাথে আমার ভয়েস মিলে গেছে যে আমি খারাপ কাজ করতেছি, আমাকে ফোন দিস না এখন। তো পরে আর কি এভাবে আমি তখন মানে আমি হাসির কাছে অবাক হয়ে গেলাম, মানে হাসির সাথে যে কি করলো এটা 2টা জামার জন্য এত বড় একটা মানে অপবাদ দিল আমারে। তো পরে আমি আপনার বান্ধবী ছিল? হ্যাঁ, হাসির সাথে ছিল, কিন্তু সাথী মেন এই কথাগুলো বলছে যে আমি এইগুলো করছি আর কি, 30-40 হাজার টাকা নিয়ে গেছি আর এই জামা কাপড় নিয়েছি। কিন্তু জামা 2টা নিয়েছিলাম, আমার জামা কাপড় সব ওর কাছে ছিল। তো আমি একটা নিউ জুতা কিনছিলাম 1500 টাকা দিয়ে, ওই জিনিসটা আমার জুতাটা রাইখা দিচ্ছে। তখন আমি রোজা রাখছিলাম, তো আমি না খাই রোজা রাখছিলাম। তখন আমার মানে বুঝে দেখো আপু আমি রোজা রাখছি, তো দেখেন ভাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো আপনি আমার সাথে এটা কখনো করতে পারেন না, আমি রোজা রাখছি না খায়া। তো পরে বলছে ঠিক আছে। পরে আমি ফোন দিয়া মানে আমি আল্লাহ করছি যে আমি বাইর হই আগে এখান থেকে। তো পরে আমি এখান থেকে বাইর হয়েছি, তো আমি খালি পায়ে বাইর হয়েছি। এরপর আমি তো মানে বাসা ছাইলাম। তখন আমার কোনো জামা কাপড় ছিল না, শুধু এক কাপড় ছিল, 2টা সিট ছিল। টাকা সত্ত্বে তো আমি আবার ম্যাচ ছেড়ে দিয়েছি। তো একটা ছেলে ছিল, তো হাতে দিলে আমার পরিচয় হয়েছে ওই ছেলের সাথে। তো ওই ছেলেকে বলছে যে ভাই আপনি ফোন দিয়ে কল দেওয়া যাবে? তো কল দিয়েছি ওনার সাথে 1 কথা 2 কথা। পরে বলছে যে ভাই আপনি কি একটা জব দিতে পারবেন আমাকে? বলছি কি জব? বলছে মার্কেটিং। তো আর কি বলছে যে হ্যাঁ এরকম না, আরেকটা জব আছে খারাপ পথে একটা জব। কি জব? হ্যাঁ বলছে যে ইয়াবা ব্যবসা করে। ইয়াবার ব্যবসা? হ্যাঁ, মানে ইয়াবা
পাচার করে আর কি। ওকে, এক জায়গায় তারিখ তোমার মাধ্যমে ইয়াবা আনা নেওয়া করবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আর আমাকে দেখে মানে আমি যেহেতু বয়স কম বিশ্বাস করবে না কেউ। হ্যাঁ, মানে এই ছাত্রী সুযোগটা ব্যাগ কাজে লাগাবে। যদি পিছিয়ে রাখি তাহলে Right. মানে বুঝার মতো কোনো সন্দেহই নাই। আর তারপর আর কি পরে বললাম যে রিস্ক যদি থাকে বুঝো না, এটা তোমার যদি তুমি পুলিশে ধরে তোমার ধরবে না তোমার গেট আপ রেখা, তোমার আমরা আচ্ছা ঠিক আছে। তো পরে ওই ভাইয়ের সাথে ওর যে বস তার সাথে মিট করে দিয়েছে, ওর বসের বস ওর সাথে মিট করে দিয়েছে। তো ওই ব্যবসার সাথে আমি জড়িত হই নাই কোনোভাবে। পরে কি হয়েছে, বাসার বাইরে তো থাকতেছি, তো আমার একটা দিন কি হয়েছে, মানে আমি যেদিন আর কি এই বাসার বাইরে আমি মেস থেকে আইসা পড়ছি তখন আমার টাফ হয়ে গেছে। তো আমি ভাবতেছি যে ওই দিনটাতে আমি কোথায় থাকবো। তো আর কি আমার মগবাজারে একটা হোটেল ছিল, খাওয়ার হোটেল। তো ওখানে আমি চিনা জানা ছিল, বলছি ভাই আপনার হোটেল থাকা যাবে? বলছে কিভাবে থাকবো, এখানে তো পুলিশে ঢুকতে পারে। তো তখন আমি দুইটা ছেলে ছিল, তো আমি ওদেরকে বললাম যে ভাইয়া তোমরা তো থাকো, আমরা সারা রাত গল্প করে হাতে দিলে। ওটা আবার মগবাজার ছিল, মগবাজার যাবার করছিল। 12টা 1টা যখন বাজছে তখন একটা বাইক দিয়ে এক লোক আসতেছিল। তো ওনারা আমি আসলে তখন আমি ভাবছি চলো আমরা ঘাসের ভিতরে ঢুকে তাহলে কেউ দেখতে পারবে না, সন্দেহ করবে না। তখন ওই ভাইয়া বলতেছে যে তোমরা কোথায় যাও? আর আমি বলছি যে ভাই এখানে বসতে চাই। শোনো তোমরা যে কি করতে যেত সেটা বুঝতেছি, মানে এখানে রং ভাবতেছে। ভাইয়াটা বলছে যে তুমি গাড়িতে উঠো, মানে বাইকে উঠতে বলতেছে। আমি বলবো কেন ভাইয়া? বসে উঠো। পরে আমি উঠে গেছি, আমি কিছু ভাবিও নাই যে না কি হবে ওনার সাথে উঠলে। তো তখন ওই ছেলেরা মানা করতেছে, হিসাবে দিয়েছে। তো ভাইয়া বলছে যে বিস্তারিত বলছে তোমার কি হয়েছে সত্যি করে বলো, আর তুমি ওদের সাথে কি, মানে উনি বলতে চাইতেছে ওনার বিষয়টা বলতে চাইতেছে। পরে বলছে যে ভাইয়া না আর সম্ভব না। তো উনি সারা রাত মানে 2টা 3টা তুই ঘুরা পরে এই মানে একটা হসপিটালে নিয়ে গেছে থাকা, মানে উনি নাটক করে পরে ওইখানে আমাকে রাখছে সারা রাত, উনিও ছিল। তো আর কি এখানে থাকার পর সকাল 5টার দিকে আমরা বাইরে হয়েছি, ওইখান থেকে বাইরে বাইক দিয়ে আসা হাতে দিলে তো কথা বললাম। পরে আমি আর কি এই পরিচয়, অনেক ধন্যবাদ আপনাকে, আপনারা থাকলে হয়তো আমার ওই দিন রাস্তায় থাকতো তো বা কোনো ক্ষতি তো আমার হইতো। বলছে ঠিক আছে সমস্যা নেই। পরে উনি বলছে যে দেখো তুমি যত টাকা লাগে নাই লাগলে নিতে পারো, কিন্তু আমাকে পারলে বইলো, এটা করলে আমাকে বইলো। বলছি না ভাই আমি এটা করবো না। পরে উনি চলে গেছে। তো এইভাবে আর কি আরেকদিন বিশাল ভাইয়া যে ভাইকে বলছিলাম যে ইয়াবা ব্যবসার, তো ওই দিনের পরের দিন মানে এই কদিন তো আমি থাকতে পারতেছি না, আমি কোথাও জায়গা নেই, আমি মেসেও নাই যে টাকা দেয় মানে অ্যাডভান্স টাকাটা ঢুকবো। তো বিশাল ভাইয়া বলছে ভাই আমার এই প্রবলেম, আমি বাসা পাইতেছি না বা বাসা ভালো পাইতেছি না এমন। তো ভাবছো চল আজকে রাত আমার সাথে থাকতে পারবো, আমি কালকে মানে বাসায় সারাদিন আমি খুঁজে ফেলবো। তো আমি রাত্রে ভাইয়ের সাথে গেলাম। তো ওইখানে মানে এটা ছিল হলো রিং রোডের দিকে ছিল, বৃষ্টি পড়তেছিল প্রচন্ড। তো বিশাল ভাইয়া তো একটা রুমে নিছে, ওইখানে একটা ছেলে ছিল। তো এখানে মানে ভাইয়া 1000 টাকা নিছে ওই ছেলের থেকে। তো মানে ভাইয়া দেখি ওরে বড় ভাই মানে বিশাল ভাইয়া মানে সম্মানের সাথে কথা বলতেছে। তো ভাইয়া বলছে যে আমার একটা কাজ আছে, আমি ঘন্টাখানিক লাগবে, আমি আধা ঘন্টাও লাগবে না, আমি আসবো। তখন আমার খটকা লাগলো একটু যে মানে টাকা দিল 1000 টাকা বিশাল ভাইয়াকে ছেলেটা। তো তখন মানে গেল, তো ভাইয়া ওই ছেলেটা ভাত খাইতেছে আর কি খালি ঘরে এক রুমে। আমি তো বৃষ্টি পড়তেছে প্রচন্ড জোরে, আর ও বক্সে অনেক জোরে গান চাচ্ছে, মানে আমি মানে চিল্লেও তাও কেউ শুনতে পারবে না। তো ওইখানে মানে ওই ছেলেটা বলতেছে যে আঙিনে বুঝাইতে চেয়েছে যে আমার সাথে ওর কিছু করবে। তো খাইতেছে, বলছে আমি ভাই খাবো না, আপনি খান, আপনি কেন বিরক্ত করতেছেন বারবার একটা কথা জিজ্ঞেস করে। পরে বলতেছে যে আমি বলি কে? পরে উনি আমার মানে জোর করে আমার হাতটা ধরে আমাকে। বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের এখানে তারামণি তার জীবনের অপ্রিয় সত্য স্বীকার করছে। আপনারা যদি এই অনুষ্ঠানটিতে আসতে চান তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। আর এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই। সবগুলো গল্পকে সাজিয়ে, সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে আমাদেরকে ফোন দিতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার। রকমারি.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আজকে কি আর যাহা বলিব সত্য বলিব বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। যারা এই অনুষ্ঠানটিতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখ লাখ মানুষের সামনে বলে এটা বোঝাতে চান যে তার মতো করে ভুল সমাজে যাতে আর কেউ কখনো না করে, তারা আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানটিতে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। তারামণি, যেখানটায় ছিলাম আমরা, তারপর হ্যাঁ মানে তারপর ওই ভাইয়াটা আমাকে মানে 2 হাত ধরে জোর
ফেলে। তো তখন আমি মানে বলতেছিলাম যে মানে কান্নাকাটি করে বলছিলাম যে ভাইকে আপনি এই কাজটা 1000 টাকা নিচ্ছে এই কারণে উনি এমন ভাবে আমার হাত পা লাগানোর কোনো শক্তি ছিল না। তো আমি বলছি ভাই আয় ধরে আপনি এরকম কোনো কাজ করেন না আমার সাথে। তো এইভাবে কান্নাকাটি করতে আমি বলছি দেখেন ভাই আমি শিক্ষা দিব। তো পরে আমি আর কি মানে আমি মনে করছি যে ভাইয়া টাকা নিয়ে গেছে এই আমাকে এখানে দিয়ে গেছে, এইটা আমি ভাবছি। ওকে, ওই টাইমে আবার ভাইয়া বাড়ি দিছে। তো তখন মানে দেখতেছে যে আমি কান্নাকাটি কাঁদতেছি। তো ওই ভাইটা খুলছে, যে ভাই মানে আমাকে জোরাজোরি করছে সেই ভাই খুলছে। তো বিশাল ভাই আসছে বসে কান্নাকাটি করতেছে কেন। তো পরে বলতেছে যে আমি ওই যে জায়গার কথা জিজ্ঞেস করছি যে বাড়ি কোথায়, এই কারণে কান্নাকাটি করতেছে। পরে বলছে যে না ও তো ওরকম মেয়ে না। তো মানে ভাইয়া কাছে এসে আমার এই কাঁধে হাত রেখে বলছে ভাই তো কি হয়েছে। পরে আমি বলছি ভাই ও এগুলো করতেছে। পরে আমার সামনে ওরে মারছে। তো পরে বলছে যে আজকে যদি এইটা রাত না হইতো তাহলে তোর অবস্থা খারাপ ছিল। তো এই হয়ে কি তো পরে কিছুক্ষণ পর মানে উনি আমার জন্য আবার খাবার নিয়ে আসছে। তো আমি কান্নাকাটি থামাইছি না, মানে কি হইলো হঠাৎ করে আমার সাথে। আমি যেটা ভাবছিলাম দেখি না ভাইয়া আসলে ওই কারণে একটা কাজ করতে গেছিল। পরে আর কি ভাইয়া আমার সামনে ইয়াবা খাইছে। তো আমাকে বলছিল তুই খাবি, আমি বলছি না ভাই আমি ইয়াবা খাই না। এই ফার্স্ট টাইম আমি দেখছিলাম যে ইয়া মানে এইভাবে নাম শুনছি কিন্তু ইয়াবাটা কি এটা ফার্স্ট টাইম আমি দেখছিলাম। সারা রাত আমি মানে ওই ছেলেটা বাইরে ছিল, বাইরে মানে বাইরে আরেকটা রুম আছে ওই রুমে ছিল, আর আমি আর ভাইয়া রুমে ছিলাম। তো ভাইয়া আর কি আমাকে ওরকম কোনো আমাকে অফারও দেয় নাই, কোনো কিছু বলেও না যে এগুলো খারাপ কাজ করবে। ওই ছেলেটা মানে ভোর 5টা দিকে বাইরে হয়ে গেছে। তোরে নাকি আবার পুলিশে ধরছে ছেলেটাকে ইয়াবা ব্যবসার জন্য, যে ছেলেটা রাতে আপনার সঙ্গে ট্রাই করেছিল হ্যাঁ মানে কাজ করার জন্য। সো ওই ছেলেটাকে পুলিশে ধরছে, ভাইয়া শুনছে। তো 6টা বাজে। তো ভাইয়া আমাকে বলছে যে তুই থাক আমি আসি। পরে আমি আমার মতো আইসা পড়ছি। তো পরে আমি আর কি এইভাবে আমি মানে নানান ধরনের অনেক বিপদে জড়াইছি মানে একটা থাকা সত্ত্বে। পরে আর কি এইভাবে আমি একটা মেসে উঠি। তো আমার মানে বাসা কোন জায়গায় মানে আমি সেটেল হইতে পারতেছি না, মানে এই যে প্রবলেম মানে একটা মেয়ে থাকি রাস্তাঘাটে ছেলেরা ডিস্টার্ব করে। তো এইভাবে আর কি আমি মিডিয়াতে একটু জড়াইতেছিলাম। তো আমি মিডিয়াতে সম্পর্ক বুঝতেছিলাম ভালো কি মন্দ। মিডিয়াতে জড়াচ্ছিলে মানে কিভাবে জড়াচ্ছিলে? মানে মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল আমার অনেক। তো কিন্তু মানে মিডিয়াতে আমি কন্টিনিউ হইতে পারতেছিলাম না। তো যখন আমার মানে মাস শেষে টাকাটা দরকার হইতো তো হঠাৎ করে আমার অনেক টাকার প্রয়োজন ছিল, মানে তখন তো আমার কাছে টাকা ছিল। তখন আমি ওইটা দিয়ে আর কি কোনো মেসে উঠছি আমি। ওই মাস শেষ হওয়ার পর ওইখানে 3000 টাকা ছিল শুধু থাকা। তো ওইখানে আর কি ওইখানে আমার আরো 1500 ছিল। তখন আমি ওই মানে যেই ভাই সেকেন্ড টাইম আমাকে টাকা দিছে, তো ওই ভাইকে আমি বলছি ভাই আমার টাকা লাগবে এত। তো বলছে উনি মানে আঙিটাই বুঝেছে, বলছে ভাই তুমি যে কোনো কিছু বলে আমি দিতে রাজি আছি। মানে উনি পরে আমি বুঝছে। তো বলছে যে কবে দিবে আমার। আমি বলছি তুমি আগে দাও আমাকে, আমার একটা প্রবলেম হয়েছে। তুমি রাজি হয়েছো বিষয়টা করতে? হ্যাঁ মানে আমি রাজি হয়ে গেছিলাম। ওকে, তো পরে আমি রাজি হয়েছিলাম যে উনি আমার ফাইন। আমি ইন ডিটেইল জানতে চাচ্ছি না তোমরা কিভাবে কি করেছো এই কাজগুলো। তুমি আমাকে বলো যে তুমি এটাও শেষ পর্যন্ত এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত হলো। হ্যাঁ মানে ওনার সাথে আমার তারপর মানে এই সম্পর্কটা যাইতে হয়। তো পরে উনি আমাকে মানে এইভাবে টাকা দেয়। আমি এইভাবে মানে বেশ কয়েকজন মানুষের সাথে হয় এইভাবে। তো আসলে আমার এই পরে আর কি আসছে যে আমার ফ্যামিলি থেকে আমার বোন কল দেয়। তো বোন কল দেওয়ার পর আমার একটা ফ্রেন্ড ছিল। তো আমি মানে মিডিয়ার কম বেশ ভালো নায়ক নায়িকাদের সাথে আমার অনেক ছিল, ডিরেক্টর প্রডিউসার আমার সাথে অনেক মানে ভালো সম্পর্ক ছিল। কিভাবে হলো তোমার সঙ্গে ভালো সম্পর্ক? এটা আর কি আস্তে আস্তে ছোট থেকে উপরে আমি এফডিসিতে যাইতাম। তো হাতিঝিলের দিকে মগবাজারের দিকে কিন্তু মিডিয়ার পার্সোনাল মানুষরা বেশিরভাগ আনাগোনা থাকে মিডিয়া গলির দিকে। তো এইভাবে আর কি হয় ভালো মানুষের সাথে পরিচিত হয়। তারপর মানে আমি কাজ করি কয়েকটা মিউজিক ভিডিও, তারপর শর্ট ফিল্ম এগুলোতে কাজ। মিউজিক ভিডিওতে তুমি কিভাবে কাজ পাও? এটা আর কি একটা ডিরেক্টরের মাধ্যমে। তারপর সেটা তুমি ডিরেক্টরের মাধ্যমে পেয়েছো আমরা জানি, বাট আমার কোশ্চেনটা হচ্ছে হাউ ইউ ম্যানেজ, তুমি ম্যানেজটা করো কিভাবে? ও মানে এটা ম্যানেজ তো তুমি মাত্র তোমার বয়স এখন 16 বছর, তুমি যে গল্পটা বলছো সেটা কত সালের গল্প তোমার মিউজিক ভিডিওতে কাজ করার? এটাই তো 3 মাস আগে। 3 মাস আগে। তো তাহলে তুমি 16 বছর বয়সে তোমার তো এখনো সেই লুক আসেনি যে তুমি মিউজিক ভিডিওতে কাজ করবা, নায়িকার রোলে কাজ করবা, অন্য কোনো রোলে কাজ করবা। তাহলে তোমাকে তারা কাজ কেন দিবে? না ওইটা ছিল কি ইউ ম্যানেজ দিস ওয়ার্ক। সো কিভাবে তুমি এটা ম্যানেজ করেছো? আমিও জানি না কেন কিভাবে ম্যানেজ করেছি। তো আমি তোমাকে অফার করে? হ্যাঁ ওইখানে অফার করা হয়েছে। তুমি কাজের জন্য যাও কোনটা আসলে? না আসলে ওইখানে খারাপ অফার করা হয়েছে, বাট আমি ওইখানে বুঝছি ভাই আমি এটা করতে পারবো না। তো এখানে আর কি তবু আর কি নিচে তো নেওয়ার পর আর কি এইভাবে আমি 2-3টা কাজ করি। তো পরে মাঝখানে তো ওইভাবে ভালোভাবে চলতেছে আমার। তো আমি আসলে ওই কাজটা মানে ইনভেস্ট হই যে করি আমি ওই কাজটা। তো মানে আমার টাকা নাই, তো আমার টাকা তো লাগবে, হাত খরচা আছে একটা, ইভেন আমার এই মাসে যে ভাড়া পেয়ারা তো থাকেই। তো পরে আর কি এভাবে চলতে থাকতেছে। তো হঠাৎ করে মানে আমার রোজার ভিতরে একটা মানে আমি মানে রামপুর হাতিঝিল ওইখানে আড্ডা মারা হয়। তো ওইখানে আমি গেছি। তো ওইখানে যাওয়ার পর একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। তো ওই মানে মেয়েটার নামটা আমি বলতে চাইতেছিলাম। তো ওই মেয়েকে আমি আসলে তখন থেকে মানে তার 2 দিন পর থেকে আমি ওই কল দিই। এর ভিতরে আর কি আমি মাঝে মাঝে ওই কাজটা করতেছি। তো মেয়ের সাথে আসলে আমি মেয়েটাকে এতটা ভালোবাসি, এটা মানে ফ্রেন্ডশিপ হিসাবে মানে ওরা ভালোবাসি। তো পরে আর কি মেসে উঠি নাই, তো ওর বাসায় গেছি। তো ও বলে যে দেখ তো প্রবলেম আমি বুঝতে পারি। তো পরে আর কি এইভাবে আর কি ওর সাথে কথাবার্তা হয়। এইভাবে আর কি ওই যে ভাই মানে ওই ভাইটা আবার আমাকে বলে মানে এইভাবে আমার অনেক এরকম আসতেছে, মানে যে এরকম বলতেছে যে প্রপোজাল আসতেছে যে হ্যাঁ
করো, টাকা পাবা অনেক। তো পরে আমি আর কি এত করতেছি না, মাসে আমার মানে যেটা মাস শেষে হয় টাকা ওইটাই আমি করি। তো এইভাবে আর কি ওই কাজটা আমি বেশি ইনভলভ হয়ে যেতেছি, মানে এই ঘন ঘন ওই কাজটা আমার করা হইতেছে। তো আর কি আমার টাকা লাগতেছে আর কি। তো এভাবে আর কি একটা ভাইয়া ছিল, তো উনি আমাকে অনেক বুঝাইছে, দেখো ফ্যামিলি থেকে রাগ করে আসছো, তুমি চলে যাও, কেন জীবনটা তোমার এই তুমি যখন বয়স হবে, হালকা বয়স হবে, তখন তোমার এই জিনিসটা তোমার এটাও মানুষ আর চাবে না, তখন তুমি অকালে মানে এই মারা যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তো আমি মানে এভাবে একটা ভাই অনেক বুঝাইছে আমারে। তো ওই ভাই আমাকে কখনোই একটা খারাপ প্রপোজাল দেয় না, যে হ্যাঁ সে আমাকে মানে ভালোভাবে বলে যে দেখো তুমি আমার ছোট বোনের মতো, কিন্তু তুমি এই কাজটা মানে চলে যাও, ফ্যামিলিতে মাপটাপ চায় চলে যাও, যে ভুল করছি আর করবো না। আমি আসলে জিত ছিল যে যাবো না। তো আমার ফ্যামিলিও মাঝখানে কল দেয়, কান্নাকাটি করে আমার বোন, যে আইসা পর আমার মানে আমি ছেলেদেরকে কথা বলে দিতাম যে আমি বিয়ে হয়ে গেছে, আমার ফ্যামিলি জানে যে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখান থেকে আসার পরে বিয়ে হয়ে গেছে, তো আমি ভালোই আছি, সুখে আছি, ভালো ঘরে বিয়ে হয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু আমি আসলে বই নেই, বললে হয়তো আমাকে বলতো যে যাইতে, আমি কথা বলি না, আমার মার সাথে আমি কথা বলি না। এই যে আসছি একবার আমার মার সাথে হয় না, হইলে আমার শুধু বোনের সাথে হয়েছে, ভাবির সাথে হয়েছে কথা। তো এইভাবে আর কি এই আসতে চলতে, কিন্তু আমার ভাইয়া ওই ভাইয়াটা আমাকে বুঝাইতে থাকে যে তুমি এইগুলো আর করো না, দেখো এইগুলো চলে যাও, তোমার জীবন তোমার এখন ছোট, তুমি বুঝতেছো না, কিন্তু যখন তোমার বয়স হবে তখন তুমি বুঝতে পারবা যে লাইফটা কি। তো পরে আর কি আমার মানে আমি তো আমার মানে এই কোনো কিছুতে মানে যে মিডিয়াতে কোনো ভালো কিছুতে অফার আসে, তো এখানে আমার অফার আছে যে তোমার যদি তুমি করতে চাও তাহলে তোমার মানে একটা খারাপ কাজ করতেই হবে। তো এখানে আমি কোথায় কোথায় তুমি যাও এই কাজগুলো করতে? তুমি ঢালাভাবে বলতেছো, মানে তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে পুরো মিডিয়াটাই পচে গেছে। অনেকেই মনে করতে পারে, কারণ সাধারণ মানুষ যারা শুনতেছে তারা নিজেরাও তো একটা নেগেটিভ ধারণা পাবে। ইনফ্যাক্ট মিডিয়া নিয়ে অনেকের মধ্যেই নেগেটিভ ধারণা আছে। সো আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে তোমার কোথায় কোথায় তুমি গিয়েছো, যেখানে গিয়ে তোমার এই ঘটনাগুলো ঘটেছে, টু দা পয়েন্ট। মানে কোথায় কোথায় গেছি না আর কি, মানুষের দ্বারা মানে একজনের দ্বারা একজনকে চিনছি, তো এইভাবে আর কি বলা হয়। তুমি কি এক্স্যাক্টলি যারা মিডিয়াতে ভালো ভালো কাজ করেন তাদের কাছে গেছো কখনো, বা তাদেরকে পর্যন্ত রিচ করতে পারছো কখনো? মানে ভালো ভালো মানুষের সাথে পরিচয় ছিল, বাট এত না, মানে কম। কি কাজের জন্য গেছো? মানে মিডিয়াতে আর কি আমি গেছিলাম যে আমার ইচ্ছা ছিল যেটা ভালো একটা কাজ করার। ভালো কাজ বলতে মানে নায়িকা হওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমার বয়সটা অনেক কম ছিল এই টাইমে, মানে আমার ক্যামেরার লুকটা অনেক ছোট ছোট লাগতো, তো এই কারণে আমাকে অনেকে করে। তাহলে তোমার কি যাওয়া উচিত হয়েছে? এগুলোই তোমার ফল্ট, এগুলোই তোমার অপরাধ। মানে তোমার হচ্ছে কি, তুমি ধরো এক ধরনের, এটাকে আমি যদি বলি বয়সের তুলনায় বেহায়াপনা, হ্যাঁ, যেটাকে আমরা বলে আমাদের সামাজিকতার জায়গাটা থেকে, সেই বেহায়াপনাটা আসলে পারিবারিক গণ্ডি থেকে শুরু করে কমিউনিটি থেকে সমাজ থেকে শুরু করে এটা ন্যাশনাল পর্যায়ে চলে আসার মতো অবস্থা। তো এইটা তোমাকে কেউ কখনো আঙ্গুল দিয়ে বলে নাই, তোমার প্রতি সবাই তুমি খারাপ কোনো কিছু করেছো, সঙ্গে সঙ্গে সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। এবং যেহেতু তুমি টিনেজার, সুতরাং তোমাকে কেউ এটা কখনো সুন্দর করে বললে তুমি যে বুঝবা, এটা তোমাকে কেউ বলে নাই। অথবা তোমার কাছে সেই রকম কোনো অ্যাকসেপ্টেবল কোনো পার্সোনালিটি ছিল না যারা বললে তুমি শুনবা। বাবার কথা পছন্দ হতো না, মার কথা পছন্দ হতো না, আর ভাই বোনের সঙ্গে তো 24 ঘন্টা ঝগড়া লেগেই আছে। তো তোমার বয়স মাত্র 16, এবং তোমার লুকও এমন না যে তুমি একটা ভালো কাজ পাবা, না আছে তোমার এডুকেশন এক্সপিরিয়েন্স, না আছে তোমার সেদিক থাকা থেকে কোনো ধরনের কোনো স্পেশাল কোয়ালিটি। তাহলে তুমি কেন এটা ডিজার্ভ করো? আমার একটা শিক্ষকের কথা মনে পড়ে গেল, উনি সামহাও কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো তাদেরই হওয়ার এক্সপেকটেশন থাকা উচিত যে একাডেমিক্যালি সবচাইতে বেস্ট, তারপরের গুলা তাদের তো এক্সপেকটেশন করাটাই উচিত না, ওটা তো তারই ভুল, তারই অপরাধ। সো তুমি যদি তোমার স্ট্রেংথটা না বুঝো, তোমার ভেতরে কি আছে সেটা দিয়ে তোমার কি হতে পারে সেটা যদি তুমি না বুঝো, তো তোমারই সবচেয়ে বড় ভুল। সেখানে মানুষের ভুল তো অন্য বিষয়, কারণ সমাজ তো আসলে সবার প্রতি দায়িত্ব পালন করার জন্য বসে নাই। এই জিনিসগুলো কি তুমি বুঝতা? আমি আজকে তোমাকে যে কথাটা বললাম এটা কি তুমি বুঝতা? তুমি কি এটা বুঝতা তুমি যে মিডিয়াতে কাজ করতে যাচ্ছ বা কাজ করার আগ্রহ তোমার মধ্যে আছে, এটার জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট না, তুমি উপযুক্ত না, এটা বুঝতা? আসলে তখন আমার এইগুলা কোনো চিন্তা ছিল না। কেউ তোমাকে বুঝাইছে এই বিষয়গুলো যাদের কাছে গেছো? না, কেউ বুঝাবে না, কারণ সে দেখবে যে তার সাথে তোমার একটা আলাদা রকমের সম্পর্ক হতে পারে, এখানে একটা ইন্টারেস্ট আছে, ওরও আগ্রহ আছে, ঠিক আছে, ফাইন, এভাবেই তো হয়, রাইট? ওকে, তুমি কি কি কাজ করার জন্য গেলা? বিভিন্ন জায়গায় নক দিছো এবং সবাই তোমাকে এই ধরনের কথাই বলছে যে এটা করতে হলে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। হ্যাঁ, এটাই আর কি বলছে। হ্যাঁ, তারপর তো আর কি এইভাবে আর কি আমি আসলে আমার হাতিঝিলে আমাকে এক নামে সবাই চিনতো। হাতিঝিলে? হ্যাঁ, হাতিঝিলে। তারপর মানে আমার মানে হাতিঝিলে এক নামে কি অর্থে চিনতো তোমার? না, এটা মানে আমি ওইখানে আমি আসলে এই মানে কয়েক মাসে আমি অনেক মানুষের চেনা হয়ে যাই, মানে কোনো খারাপ মানে না, কিন্তু আসলে চিনে ফেলে আমাকে। আমি সাইকেল ওইদিকে সাইকেল চালাই, আড্ডা মারি, অনেকেই। সাইকেল তুমি পেলা কোথায়? সাইকেল আমি আসলে ওইখানে ফ্রেন্ড সার্কেল আছে, চাইলেই দিয়ে দেয়। আমি মানে অনেকবারই সাইকেল চালাই, তো এখানে আমাকে অনেকেই চিনে। তো মানে বললাম যে আমি হাতিঝিলে একটা মেয়ের সাথে পরিচয়, ও আমাকে বলছিল যে দেখ তারামনি তুই স্মার্ট হ, বা তুই চেঞ্জ হ, বা ওর বাসায় আমি যাইতাম, তো মানে এরকম ভাবে বুঝাইতো। তো বুঝানোর পর আমি বলতাম দেখো আমার জামা কাপড় এখন নাই, থাকলে আমি হইতাম আর কি। তো ইদানিং ধরে আমার একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, তো উনি আমাকে বলছে যে তোমার যা লাগে আমি দিব। উনি যাওয়ার সাথে সাথে আমাকে 1000 টাকা দিয়ে দিছে হাতে। ওকে। তো দেওয়ার সাথে সাথে উনি বলছে
বলছে যে মানে একটা রেস্টুরেন্টে বলছে যে দেখো তোমার কি লাগবে, তুমি হইলে যা লাগবে তুমি সব আমার কাছে চাইতে পারো। তো পরে ওনার সাথে গেলাম, আমি ওনার বাসায় গেলাম ওই দিন রাতেই। তো যাওয়ার পর উনি আমাকে ওইখানে আর কি ওনার সাথে আমি সারা রাত ছিলাম ওইখানে থাকা সত্ত্বেও উনি আমাকে টাকা দেয়। তো উনি আমাকে ওইখানে 3,500 টাকা দেয়, আর ওইটা পরে 2 দিন পর আমাকে আবার 2,000 টাকা পাঠায় দেয় বিকাশে, যে আমার ভাড়া। তো আবার ওনার সাথে তো ওই টাইমে উনি বলতে দেখো তুমি কারো কাছে যাও না, যেটা হয়েছে লাইফে ভুল করছো, কিন্তু তুমি এই যদি চাও আবার এই পড়ালেখা করতে পারো। উনি মানে আমাকে আবার নতুন জীবন দিবে এইভাবে এইটা চিন্তা ভাবনা করতেছে। তো পরে আর কি এইভাবে আমি আরেকটা নতুন মেসে উঠি। তো ওইখানে এইভাবে 2-3 মাস ধরে থাকতেছি। ওইখানে মানে আমাকে বলে যে তুমি কি অন্যরকম কাজ করো? বলছি জি না আপু, আমি অন্যরকম কোনো কাজ করি না। তো পরে এইভাবে আর কি আমি আসলে এই কাজটার ভিতরে বেশি ইনভলভ হয়ে যেতেছি। মানে আগে ছিল যাও মাসে 2-3 বার, এখন আর কি আমার এমন হতে পারে যে 2 দিন পর পর বা 3 দিন পর পর রেগুলার হয়ে যেতেছে। এবং এগুলো সবাই পরিচিত কাস্টমার? হ্যাঁ পরিচিত। তো আর কি যে এইভাবে আর কি চলতেছিল। তো মানে আমার ফ্যামিলি আমাকে বলে যে মানে ফ্যামিলিতে কথা হয় না, আমার বোনের সাথে যা হয়েছে তো কান্নাকাটি। তো এর ভিতরে আমার মানে অনেকেই চিনে, মানে এই বাড্ডার দিকে, তারপর এই হাতিঝিলের দিকে, মগবাজার দিকে, মানে এই আশপাশের দিকে আমাকে অনেকেই চিনে, মানে চিনা পরিচিত আমি হয়ে গেছি। এই জিনিসটা আমার প্রফেশনাল হয়ে গেছে যে এই জিনিসটা করে আমার আসলে চিন্তা হলো যে মানে আমি না পেলাম ফ্যামিলিতে কোনো মানে ভালো একটা জিনিস, ফ্যামিলি আমাকে কি দিতে পারছে, না পারলো যে আমাকে পড়ালেখা শিখাই দিল, না কোনো একটা ভালো পজিশন দিল, বা আমি মানে কোনো কিছু পাইলাম না, ভালো একটা জিনিসও পাইলাম না। তো আমি আসলে কখন আর কি আমার মনের কষ্ট কাউকে বলতে পারি নাই। তো আজকে এখানে বললাম আর কি। না সেটা তুমি বললা, কিন্তু তুমি কি তোমার ভুলের জায়গাটা বুঝতে পারছো? তোমার অপরাধের জায়গাটা বুঝতে পারছো? তুমি যে ফ্যামিলির কথাটা বললা সব ঠিক আছে, যে ফ্যামিলি তোমাকে কিছু দিতে পারেনি, যে কারণে তুমি আজকে এই জায়গাটা এসছো, কিন্তু তুমি কি তোমার নিজের ভুলের জায়গাটা বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝতে পারছি যে মানে এই যে আমার যেই রাগটা ছিল এই ফ্যামিলিতে, মানে যেটাই হোক আমার আসলে এই জিতটা এটা সব মেয়েরই হইতো। কেন একটা মেয়ের সব থেকে বড় দামি জিনিস হলো তার সম্মান। সে সম্মান নিয়ে যদি টানাটানি করে, সেটা তার মা হোক, সেখানে একটা মেয়ের কেন হবে, একটা মানুষেরই তো সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে সম্মান, তাই না? তো সম্মান নিয়ে কেউ টানাটানি করা একটা বিষয়, সেটা তো তার জায়গা থেকে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে তুমি তোমার সম্মানটা কতটুকু রাখতে পারছো, সেটাও তো একটা বিষয়। সেটা কিন্তু আমি আসলে ভাই আমার এই কারণে আসলে আমার অনেক খারাপ লাগছিল। আমি চাইছিলাম যে এটা প্রমোশনাল, আমি যখন বাইরে হয়েছি বাসা থেকে ওই টাইমে এটা প্রমোশনাল করে ফেলবো। যদিও বিষয়টা শুনতে অনেক খারাপ লাগবে, তারপরেও একটা কথা বলি প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আজকে 16 বছরের তারামণি এখানে এসছে। তারামণি ওর নিজের নাম না, ওর পরিচয়টা আমরা কোনোভাবেই যেন ফ্ল্যাশ না হয় সেভাবে আমরা প্রচার করছি গল্পটা। তারামণির মতো অনেক মেয়ে আমাদের সমাজে আছে যারা পরিবার থেকে রাগ করে বের হয়ে যায়। তারামণি তো একেবারে লোয়ার ক্লাস ফ্যামিলির একটা, লোয়ার ক্লাস ইকোনমিক দিক থেকে আমি যদি বলি, আপার ক্লাসের আছে, মিডল ক্লাসের আছে, কিন্তু সামহাও একটা পর্যায়ে গিয়ে যখন সহায় সম্বল সবকিছু হারিয়ে ফেলে, যখন ওই মেয়েটার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ থাকে না, কিংবা ওই মেয়েটাকে ইকোনমিক্যালি সাপোর্ট দেবার কেউ থাকে না, এবং ওই মেয়েটা ফ্যামিলিতে যাবার কোনো পথ খুঁজে পায় না, একটা আশ্রয় খুঁজে পায় না, তখন এই মেয়েরা সাধারণত বাধ্য হয় এই ধরনের কাজ করার জন্য। এবং আপনি দেখবেন যদি আপনার কখনো এই যে আমাদের বিভিন্ন রকমের স্টোরি বের হয়, সেই সব জায়গাগুলোতে আপনি যদি কখনো খুঁজে বের করেন যে একটা মেয়ে কতটা বাধ্য হলে এরকম একটা মানে কাজে যায়, যখন আপনি দেখবেন তার ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করবেন, তখন দেখবেন যে কেসটা আসলে মোর অর লেস সেম। কিন্তু এখান থেকে যদি বিষয়টা এরকম হয় যেটা নিজের অপরাধের কারণেই হচ্ছে, তাহলে কিন্তু খুব সেটা দুঃখজনক। আজকে যে এখানে এসেছে 16 বছর, ও বয়প্রাপ্ত না, ওকে সুন্দর করে বোঝানোর দায়িত্বটা পরিবারেরই ছিল। কিন্তু টিনেজারদের জন্য আজকের এপিসোডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সময়টাতে ইমোশন অনেক বেশি থাকে। বেশিরভাগ মেয়েরাই বা ছেলেরাই মনে করে যে ফ্যামিলি থেকে বের হয়ে যেতে পারলে একটা শান্তি পাবো, ফ্যামিলিকে একটা শিক্ষা দিতে পারবো। কিন্তু ফ্যামিলিটাকে জাহান্নাম মনে করে যারা বের হয়ে যাচ্ছ, তারা যে কত বড় জাহান্নামে পা দিচ্ছ বা দিতে পারো, সেটা তোমাদের কোনো আইডিয়াও নেই। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতি নেবার পর আমরা আবারও ফিরে আসবো আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলতে চাই, এখানে এসে যদি কোনো কনফেস করতে চান, যে কনফেসটা আপনার কিংবা আপনার কমিউনিটি কিংবা সমাজের জন্য কারোর জন্য শিক্ষণীয় হবে, কারোর জন্য জীবন পথ চলার জন্য একটা বড় মেসেজ হবে, আপনি যদি আসতে চান তাহলে আসুন। আমাদের এখানে ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 ফোন করার পরে নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং ফোনটা অটো রেকর্ড হয় এখানে, প্লিজ কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনবেন। ফিরে আসছি 5 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আর যে কি প্রিয় আপনাদের সঙ্গে রয়েছি, তারামণিও আছে এখানে। এবং যে কথাটি আপনাদেরকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই। সবগুলো গল্পকে সাজিয়ে, সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে, আমাদেরকে ফোন দিতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার। রকমারি.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আর জিকে আর যাহা বলিব সত্য বলিব বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে তারামণির কাছে আবারও ফিরছি। তারামণি, যেখানটায় ছিলাম একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা জানি, বলো। তো মানে এইভাবে চলতেছিল, তো হঠাৎ করে মানে আমার সেকেন্ড টাইম যে ভাইয়াটা আমাকে সাহায্য করছিল টাকার জন্য, তো ওই ভাইয়ের সাথে আবার আমার কন্ট্যাক্ট শুরু হয় যে হ্যাঁ। পরে ভাই আমাকে বলে যে তুই আসতে পারিস। পরে আমি ভাইয়ের সাথে দেখা করি, তো একটা মানে খাবার হোটেলে খাওয়া দাওয়া করি, দুপুরে লাঞ্চ করি। তো করার পরে আর কি ভাই আমাকে বলে যে তুই যাবি মানে এই হোটেলে, আবাসিক হোটেলে, ওইখানে যাইতে হবে। তার আগে আমি খাওয়া দাওয়া করছি, দেখো ভাইয়া তুমি তো স্বার্থ ছাড়া, পৃথিবীটার মানুষগুলো এমন, মানে ভাইকে আমি বলতেছি যে স্বার্থ ছাড়া কেউ কাউকে 2 টাকাতে সাহায্য করে। তুই এটা কি বুঝাইতে চাস? এইটাই বুঝাইতে চাইতেছি যে তুমি আমি কোনো স্বার্থ ছাড়া আমাকে আজ পর্যন্ত 2 টাকা দেওয়া নাই। বলছে যে ঠিক আছে তুই কি এখন যাইতে চাইতেছিস? না, আমি বলছি যে না, আমি তোমাকে এখানে আনছিলাম এগুলো বলতে। পরে এখন এইভাবে মানে উনি আমাকে টাকা দিয়েছিল 500, দেওয়ার পর মানে ভাড়া দিছিল। তো পরে উনি চলে গেছে খাওয়া দাওয়া করে। পরে তার 4 দিন পর আমি আবার কল দিছি ভাইয়াকে। তারপর বলছে ভাইয়া থাক, ওই দিনকার যা হয়েছে আমার অনেক খারাপ লাগছে, তো তুমি আসো। ওইটা ছিল ফকিরাফুল মোড়। তো এখানে আর কি আমি গেলাম 4 দিন পর। তারপর ভাইয়া বললো যে টাকা পয়সা নাই। আমি বলছি তাও আসো, সমস্যা নেই। তো এখানে আর কি ভাইয়া পরে টাকা দিল, পরে আর কি এখান থেকে আইসা পড়ি। তো পরে আর কি ওই ভাইয়ের সাথে পরে আবার এর কয়েকদিন পর আর কি আমার বাসায় প্রবলেম হয়। তো আর কি আমি বলি যে ভাইয়া আমার তো একটু থাকার প্রবলেম হইতেছে, তুমি মানে হোটেলে কি থাকা যাবে? বলছে হ্যাঁ থাকা যাবে। তো পরে আমি আবার একদিন রাত্রে থাকার জন্য গেলাম। এটা আবার কয়েকদিন পরে, কিছুদিন পর আবার হয়েছে ঘটনাটা। তো যাওয়ার পরে আমি এখানে থাকলাম। তো পরে আমি সকালে এসে বললাম আমার মতো। তো এইভাবে আর কি ওই টাইমে আমার ভাইয়ের সাথে আমার হয়েছে। তো পরে ফ্যামিলি আমাকে মানে আমার বাসা থেকে কল দেয়। পরে আমি হঠাৎ করে ভাবলাম যে এইগুলো আমি করবো না, আমি ভালো হয়ে যাই। তো ফ্যামিলি তো কোনো জায়গা থেকে কিছু পাইলাম না, তো আমি ভালো হয়ে জব করবো। তো জব আমি মানে জবের জন্য আমার কমপক্ষে জন্ম নিবন্ধন কার্ডটা লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট, এইগুলো আমার কাছে নাই। কোনো মানে আমার জন্ম যে কি হয়েছে কোনো কিছুই নাই আমার কাছে। আমি কিভাবে চাকরি করবো? একটা ধরতে গেলে একটা মানে তো পরে আমি পাইতেছি না, খুঁজতেছি। তো আমি একটা জব পাইছিলাম, তো ওই জবটা অনেক ভালো ছিল। তো পরে এখানে আমি আসি, মানে বলছে যে আপনি জন্ম নিবন্ধন কার্ড না থাকলে, আইডি কার্ড না থাকলে, এগুলো না থাকলে আপনি চাকরি হবে না। তো ওইখানে আমি আসলাম। তো এইভাবে আর কি চাকরি আমি করতে চাইছিলাম, বাট পাইনি চাকরি। আমি চাইছিলাম যে এগুলা কয়দিন করবো, আর যদি এর থেকে যদি আমি জব করে 2 টাকা কষ্ট করে কামাই, তখন আমার তাও এটা সৎ পথে খরচ করে করবো। তো এর আগে আমার মানে এর আগে আমি এই কয়েকটা রিলেশনে জড়াই, প্রেম করি, কিন্তু আসলে কাউকে মন থেকে লাভ করি নাই। কিন্তু আবার ভাইয়া গেছে ওদের সাথে রিলেশনটা। তো এইভাবে আর কি আমি জবের জন্য এখনো ট্রাই করতেছি, বাট জব পাইতেছি না ভালো আর কি। ওকে, সো তোমার চলে কিভাবে? তুমি এতদিন যাবত বাইরে আছো, তোমার চলে কিভাবে? এই তো প্রফেশনাল, এইটা আমি করতেছি। প্রফেশনালি তুমি এখন তুমি এটার সঙ্গে জড়িত আছো এবং তোমার বয়স এটা সাপোর্ট করে না, তারপরে তুমি এটার সঙ্গে জড়িত আছো এবং ইন এ ভেরি ডিফারেন্ট ওয়েতে। প্রিয় শ্রোতা, এগুলো সবকিছু রিভিল করা সম্ভব না এখানে, আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো বুঝে নেবেন। আর তুমি এই কাজটা করে তুমি যে মাসে টাকা পাও সেটাতে তুমি চলতেছো। তোমার ফিউচার প্ল্যান কি? আমার আসলে সামনে আমার ইচ্ছা ছিল, আসলে আমার এখন আমি চাইতেছি না এগুলো তার ইনভলভ হবো না, সব চেঞ্জ হয়ে যাবো। তো এখন আমার মানে সামনের ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা যে আমি জব করবো, ভালো করবো, জব করে কাটাতে চাইতেছি। জব তুমি কোথায় পাবা? তুমি কি কোন পর্যন্ত পড়াশোনা করছো? আমি এসএসসি দেইনি। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 8 ক্লাস 8 পর্যন্ত পড়ছো। তো ক্লাস 8 পর্যন্ত পড়ে তুমি কি জব করবা? হ্যাঁ সেটাই আর কি। একদিকটা পড়ালেখার জন্য পিছিয়ে আছি, আর পড়ালেখার জন্য এত চাপ ছিল না, কিন্তু আমার এই যে আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, এগুলোর জন্য আর কি পিছিয়ে আছি। এখন আমি জব পাই। মানে তোমার জবটা কিসের হতে পারে? তোমার কোনো আইডিয়া আছে? রিসেপশনে আমি একবার জব নিয়েছিলাম, বাট ওইখানে ওই কারণে পাইনি আর কি। এই আইডি কার্ড এগুলোর জন্য তুমি পাও নাই? মানে অনেক ভালো একটা রিসেপশন ছিল ওটা। কতদিন যাবত তুমি পরিবার থেকে বিচ্ছিন্ন? 8 মাস বা 8.5 8 মাস বা 8.5 মাস। তোমার মার সাথে তোমার যোগাযোগ হয়নি? আমি আসলে জিদ্দে আমার মার সাথে কথা বলি নাই, কিন্তু আমার ওই যে 1 বছর, আমার 1 বছর বড়, তার সাথে আমার কথা হয়েছে। তোমার মায়ের তুমি একাই সন্তান? হ্যাঁ, এক মা। তোমার মা কি করে? আমার আম্মু আসলে এমনি কোনো কিছু করতো না, কিন্তু আমার আব্বুর সাথে জিদ করে ঢাকায় এসে। এখন কি করে? এখন আমি জানি না। আমি জানছিলাম যে রোজার ঈদের পর আর কি আমার আম্মু দেশে চলে গেছে। তো দেশে ছিল, তো এখন আমি জানি না। আচ্ছা, তুমি আমাকে বলো এবার, তোমার মার সঙ্গে তোমার বাবার সম্পর্ক ভালো না, হ্যাঁ, এবং তোমার মাকে দেখার মতো তুমি ছাড়া কেউ নাই, এটা কি সত্য না মিথ্যা? আমি যতটুকু বলছি
তারপর তুমি মার কাছ থেকে দূরে কেন আছো? এই যে জিতটা যে আমার মানে আমি এটা কখনো কোনো সৎ মাও একটা মেয়ে একটা সন্তানকে বলতে পারে না, এমন এমন কথাগুলো বলছে। তো এই জিতটা আমি আমার মার সাথে আজও কথা বলিনি। যে মা একদিন না দেখলে মেয়েকে মানে এই মনে হয় যে পৃথিবীতে নাই, সেই মা তোমাকে গালি দিয়েছে তাই তো? মানে গালাগালি করছে, তারপর অনেক খারাপ 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 কথা গালাগালি বলেছে। আচ্ছা, হ্যাঁ। খারাপ খারাপ কথা বলেছে, গালি দিয়েছে, সে কারণে তুমি তোমার মার কাছ থেকে সরে সেই খারাপ কাজগুলো করবা? তুমি কি কাজটা করলা আমাকে বলো? যে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলো, খাওয়ালো, পড়ালো, বড় করলো, কিছুটা লেখাপড়া করালো, সেই মানুষটা কোনো একদিন রাগারাগি করে তোমাকে গালিগালাজ করেছে, সেই মানুষটার কাছ থেকে তুমি সরে আসলা রাগে দুঃখে কষ্টে, এবং সেই মানুষটাকে দেখার মতো কেউ নাই। ঠিক আছে, তো ঠিক আছে, তুমি সরে আসলা। এতক্ষণ পর্যন্ত না হয় অনেকেই বিবেকবান মানুষ মানতে পারবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মার এটা করা উচিত হয় নাই। তো তুমি কি বের হয়ে এসে ভালো কাজ করতেছো না খারাপ কাজ করতেছো? আমি আসলে ভালো কাজ করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি সব তুমি সেটা পারতেছো না, পারিনি, পারো না, এবং বাধ্য হয়ে তুমি খারাপ কাজ করতেছো, রাইট? ওকে, সেটাই তো বিষয়। তাহলে আমার তো সেটাই কথা, যেখানে থেকে তুমি ভালো হতে পারলা না, সেখান থেকে বের হয়েও তো তুমি ভালো হতে পারলা না, এবং তুমি যে ভবিষ্যতের দিকে যাচ্ছ সেটাকে তুমি দেখতে পাও না, কারণ তোমার বয়স মাত্র 16 বছর। তোমার কাছে দুনিয়াটা কিন্তু এখন, আমি জানি না তোমার কাছে ব্যক্তিগতভাবে কি রকম, বাট এই 16 বছর বয়সটা যেহেতু পার হয়ে এসেছি, এই বয়সটা কোনো হিসাব নিকাশ করতে পারে না। এই বয়সটা হিসাব নিকাশের বয়স না। ইনফ্যাক্ট হিসাব নিকাশ মানুষ তখনই করা শুরু করে যখন আলটিমেটলি একটা মানুষ সংসারী হয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। যখন একটা মানুষের সামনে একটা ফিউচার প্ল্যান থাকে, ফিউচার গোল থাকে, যখন ওই মানুষটা বুঝতে শেখে যে আমার উপরে অনেকগুলো মানুষ নির্ভরশীল, তখন মানুষ হিসাব নিকাশ করে। তার আগ পর্যন্ত মানুষ হিসাব নিকাশ করে না। তো সেদিক থেকে আমার কেন জানি মনে হচ্ছে তোমার এই ধরনের কোনো দায়বদ্ধতাই নাই, সুতরাং তোমার হিসাব নিকাশেরও কোনো বিষয় নাই। আমরা অনেক অনেক বিষয় জানি। এখানে ঢাকা শহরে যদি লেখাপড়া কেউ করতে চায়, লেখাপড়া করার মতো জায়গা আছে, ফুটপাতে অনেক স্কুল আছে। কখনো চেষ্টা করেছো? না, ফুটপাতে আমি তুমি চেষ্টা করো নাই। তুমি চেষ্টা করছো কি, এই ভাইয়ার পিছনে যাওয়া, ওই বোনের পিছনে যাওয়া, এবং মিডিয়াতে গিয়ে একটা দুইটা মিউজিক ভিডিও করা, এটা করা ওটা করা। তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগতেছে না আমি জানি, কিন্তু এটা হার্ড ট্রুথ। এগুলো তোমাকে কোনোদিনও কোনো ফিউচার দিবে না। এটা তুমি বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি বেরোতে পারবে এখান থেকে। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমাকে কোনো না কোনো ভাবে আরো বড় মাপের ভিকটিম হইতে হবে। তার আগ পর্যন্ত তুমি রিয়ালাইজ করতে পারবে না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। আমি বেরোতে চাইতেছি, মানে আমি, কিন্তু তুমি বেরোতে পারতেছো না। আমি আসলে পাইতেছি না কোনো তুমি তো রাস্তা। ড্রাগ অ্যাডিক্ট না, তুমি বেরোতে পারবে না কেন? আমি মানে জব খোঁজার চেষ্টা করতেছি, বাট পেতেছি না আমি কোনো। যারা আজকে রেডিওটা শুনছেন তাদের সবার প্রতি সম্মান রেখে বলতে চাই, ওর প্রতি রাগারাগি করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। অনেকেই ওর প্রতি অনেক বেশি রেগে যাচ্ছেন, এটা উদ্দেশ্য না। কিন্তু আপনার ফ্যামিলিতে যদি এরকম একটা সন্তান থাকতো, আপনি তাকে সহজেভাবে বোঝাবেন না, আপনি তাকে রাগ করবেন, গায়ে হাত তুলবেন, অন্যায় অত্যাচার করবেন, আরো বেশি ক্ষিপ্র করবেন। এবং আমাদের এখানে এই সময় সুইসাইড করা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। হয়তো সেই বাচ্চাটা এক সময় সুইসাইড করবে, যেটাও অনেক সময় প্ল্যান করেছে। এদের ক্ষেত্রে বারবার ব্রেইন স্টর্ম করা, বারবার এদেরকে বোঝানো, এদের সামনে একটা গোল সেট করে দেয়া যে তুমি এখন এই জায়গাটায় আছো, তোমার জীবনের এইমটা কি। ও ফাইন্ড আউট করবে যে আমার জীবনের এইমটা হচ্ছে এইটা। ওকে ওই কাজটাতে যদি ভালো করতে হয় তাহলে কি করতে হবে, সেই জায়গাটায় ওকে হেল্প করা। কেউই যেচে ইচ্ছা করে খারাপ কাজ করে না ভাইয়া। সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, প্রত্যেকটা স্টোরির পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। ও যতটাই, এই মেয়েটা তারামণি যতটাই রাফ এবং টাফ হোক না কেন, তারামণির সুন্দর একটা স্বপ্ন আছে। প্রত্যেকটা মানুষেরই সেটা থাকে। এই ধরনের বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে যেটা করা যেতে পারে, ওদেরকে জোর জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে না দিয়ে ওদেরকে স্বপ্নের দিকে ধাবিত করা, ঠেলে দেওয়া, ওকে ব্যস্ত করে দেয়া। সবার দ্বারা হয়তো সবকিছু হয় না, সুতরাং ওকে ব্যস্ত করে দিলে অটোমেটিক্যালি ওর কাছ থেকে ভালো কিছু আসতো, কিন্তু সেটাও হয় নাই। এবং আজকে তারামণি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই তারামণির ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিতভাবেই বলা যায়, যদি তারামণি এখান থেকে নিজেকে ফিরিয়ে না নিয়ে আসে। তুমি 16 বছর বয়স তোমার, রাইট? এখনো তোমার সময় আছে। তুমি চাইলে এখান থেকে ফিরে গিয়ে মার কাছে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে, লেখাপড়া করে, নিজেকে নম্রভদ্র করে তুমি তোমার জায়গাটাকে স্টাবলিশ করতে পারো। যদি তুমি সত্যি সত্যি মনে করো যে না তোমার জীবনে একটা সুন্দর একটা সময় তোমার দরকার, আর যদি সেটা তুমি মনে করো যে না তোমার বয়স আছে, এখন তুমি অনেক কিছু করে ফেলতে পারো, তোমার সামনে একটা তুমি রঙিন স্বপ্ন দেখতেছো, তাহলে ইউ আর ইন ডার্ক, অন্ধকারের দিকে পা বাড়াচ্ছ। আমি ভাই, আমি যাই কিছু হোক, মানে আমি ফ্যামিলিতে কখনো আর যাইতে চাইতেছি না। মানে যদি হয়, যদি পারি তাহলে ভালো কথা আমি যাবো, ফ্যামিলির কাছে আমি কখনো। ফ্যামিলির বাইরে তুমি কোথায় ভালো পথ পাবা? কে তোমাকে আশ্রয় দিবে? আজকের এই অনুষ্ঠানটা প্রচার হওয়ার পর অনেকেই আসবে তোমাকে নেবার জন্য। আমি কোনোভাবে তাদের সঙ্গে তোমাকে যোগাযোগ করবো না। অনেকেই এরকম আসেন, এরকম স্টোরি প্রচার হওয়ার পর অনেকেই আসেন বিয়ে করার জন্য। আমার মনে আছে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, হ্যালো 8920 বর্ষা নামের একটা স্টোরি গিয়েছিল 21 কিংবা 22তম এপিসোডে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রেডিও ইন্ডাস্ট্রির সবচেয়ে সারা জাগানো এপিসোড ছিল ওটা। এবং টু বি অনেস্ট, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, এখনো আমি সেই গল্পটা নিয়ে কথা শুনি। এরপরে আমাদের রেডিওর সামনে লাইন ধরেছিল, ওখানে একজন মসজিদের ইমামও ছিল, সে বর্ষাকে বিয়ে করতে চায়, কিন্তু আমরা কারোর সাথে তাকে যোগাযোগ করেনি এই কারণে যে একটা স্টোরি শুনে, 2 ঘন্টার একটা গল্প শুনে অনেক বেশি ইমোশন জেগেছে। বাকি বাস্তবতা কিন্তু অন্যরকম। সংসার যখন শুরু হবে তখন সেটা অন্যরকম। তোমাকে হেল্প করার জন্য অনেকেই আসবে, কিন্তু যখন তুমি একসাথে থাকা শুরু করবা, তোমার ভিতরের ফল্টগুলো যখন চোখে পড়বে, যখন তোমাকে গালি দেওয়া শুরু করবে, যখন তোমাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করবে, তখন তোমার মানুষের কাছে থাকতে ইচ্ছে করবে না। তখন তুমি ওখান থেকে ইজিলি বের হয়ে যাবে, কারণ সে তোমার বাপও না মাও না। এরকম ভাবে প্রতি মুহূর্তে তুমি চেঞ্জ করবা, যেটা তোমার হয়েছে অলরেডি। কখনো ওই ভাইয়ার কাছে, কখনো ওই ভাইয়ার কাছে, কখনো ওই বোনের কাছে, কখনো অমুক পাতানো বোনের কাছে, এবং হাতের দিলে তুমি এখন পরিচিত মুখ হয়ে গেছো। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ফিউচারটা জানি না আমার সামনে ভবিষ্যৎ কি, কিন্তু আমার চিন্তা ভাবনা আছে যে আমি এই পথ থেকে বাইরে এসে পড়বো। বাট হাউ, কিভাবে? আমার চিন্তা ভাবনা আছে যে আমি একটা ভালো জব করব,
জব আমি যতদিন পাইতেছি না, তো আমি তো আসলে এটা ছাড়া আর কোনো ইয়া নেই যে আমি জব পাওয়ার পরই তো এখানে ইয়া করে ফেলবো না, এটা থেকে তোমার জন্য শুভকামনা থাকলো। তোমার বিশ্বাসের প্রতি আমাদের রেসপেক্ট আছে। তুমি যদি একটা ভালো জব পাও, সেই জবটা করে যদি তুমি লেখাপড়া করে যদি মানুষের মতো মানুষ হতে পারো, কেউ যদি তোমাকে পিতৃত্বের স্নেহে মাতৃত্বের স্নেহে বড় করে, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। কিন্তু আমার কেন জানি মনে হয়, আমি যতগুলো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এই স্টোরিগুলো শুনতে গিয়ে, আমার কেন জানি বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে সত্যি সত্যি আসলে সেটা সম্ভব কিনা। ফ্যামিলির বাইরে গিয়ে অন্তত একটা মেয়ের জন্য আমাদের সমাজে এটা খুবই খুবই ভয়াবহতম কঠিন, এবং সম্ভাবনা 99% জিরো। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখানে আসছো, তোমার ভিতরে কিছুটা হলেও চৈতন্য আছে। ডক্টর তাজুল ইসলাম, আপনার কি বলার আছে? খুব ছোট করে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এতক্ষণ তো শুনলেন, বিশেষ করে এই টিনেজার বয়সের বাচ্চাদের সাইকোলজি নিয়ে, যেই ওরা যে স্বপ্নটা দেখে, যে ড্রিমটা দেখে, রিয়েলিটি তো আলাদা, কি বলবেন আপনি? সম্মানিত শ্রোতাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিতি তারামণির কাহিনী থেকে আমরা অনেক কিছু জানলাম, যেগুলি আমাদের এই সমাজের অনেকটা শিক্ষার ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে তারামণির বাবা 2-3টে বিয়ে করেছে, যেটা স্বাভাবিকভাবে তার মায়ের সঙ্গে তার বাবা সম্পর্ক ভালো না, এরকম একটা পরিবেশে সে মানুষ হয়েছে। আর সে কিন্তু চঞ্চল প্রকৃতির। আমাদের কাছে একটা সমস্যা হচ্ছে যে মেয়েরা যদি চঞ্চল প্রকৃতির হয়, যার তার সঙ্গে হাসে, খেলে, কথা বলে, গল্প করে, এটা কিন্তু আমরা খুবই খারাপ দৃষ্টিতে দেখি। আমরা মনে করি মেয়েটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেই ছেলেদের সঙ্গে খারাপ কিছু করতেছে। এটা কিন্তু স্কুলে, কলেজে, পরিবারের সব জায়গায় এটা লক্ষণীয়। আমাদের রক্ষণশীলতা একরকম, আর ভালো মেয়ে খারাপ মেয়ে বা ভালো ছেলে খারাপ মেয়ে দেখে লেখাটা অন্যরকম। আর আমাদের সাইকোলজিতে একটা থিওরি আছে, অ্যাট্রিবিউশন থিওরি। এটা হচ্ছে একজন মানুষকে আপনি যদি বারবার খারাপ বলতে থাকেন, সেই বলতে থাকেন বা তুই বলতে থাকেন, তাহলে এক সময় তার ভিতরেও নিজের সম্বন্ধে একটা খারাপ জানাতেই হয় যে আমি আসলে বোধহয় খারাপ, আমি ভালো নয়, সবাই আমাকে ভালো জানে না। এই যে একটা হীনমন্যতা বোধ তৈরি করে দেওয়া ছোটকাল থেকে, এটা কিন্তু অনেকের ক্ষতি হয়। বিশেষ করে চরিত্রকে নিয়ে যদি সন্দেহ করা হয়, বিশেষ করে এত অল্প বয়সে, যেই বয়সে হোক না কেন, তখন কিন্তু তীব্র নিজের প্রতি তীব্র একটা ঘৃণা বা অপমান করে চলে আসে। এবং এই ছোটকালেই তাকে এরকম অপবাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজের পরিবারের লোকদের একটু বুঝতে হবে যে একটা মেয়ে বা একটা ছেলে একটু চঞ্চল থাকলে বা একটু আমরা চেপে বলি 100 দুর্নীতি হলে তারা অনেকের সঙ্গে হয়তো গল্প করবে, আলাপ করবে, হাসি মুখে কথা বলবে। মেয়েটা বা ছেলেটা, বিশেষ মেয়েগুলি চরিত্রহীন এরকম মন্তব্য করার আগে বিবেচনা করতে হবে যে এটা মন্দ ফলাফল কি হয়েছে। যাই হোক, এরকম ভাবে দোষারোপের কারণে সে অতিষ্ঠ হয়ে বলে যে বাড়ি থাকবো না। এই যে একের পর একটা ঘটনার পর আরেকটা ঘটনা, তাকে বর্ধমান দিকে যাওয়া, যখন তার বয়স অত্যন্ত কম, স্বাভাবিকভাবেই তার তখন বিরক্ত হবে, তার মন মেজাজ খারাপ হবে, তো তখন সে আবার চলে যায়। এই যে চলে গেল, এই যে সংসার থেকে বা অভিভাবক থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, সেইখান থেকে সে চলে গেল একটা খারাপ পথে। সেখানে অনেকেই আজকে বাসায়, কালকে এই বাসায়, তখন তাকে স্বাভাবিকভাবেই বেঁচে থাকার স্বাভাবিক কারণে বিভিন্ন বায়ারা হেল্প করার নামে একটা একজন প্রেরিতে যেভাবে এক্সপ্লয়েট করার কথা সেক্সুয়ালি, সেটাই তারা করেছে। তারা বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন অপকর্ম জানানোর চেষ্টা করে যাচ্ছে এবং এখনো সেটা চলতেছে। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা এবং অসম্মানজনক ঘটনা। কিন্তু তারামণি শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে মানুষ তাকে মন্দ বলেছে, খারাপ বলেছে, তাই বলেছে নিজেকে খারাপ ভাবতে হবে, এরকমই ধারণা ঠিক নয়। এবং কি মানুষের মতামতকে বেশি গুরুত্ব দিয়ে সেই পরিবার থেকে নিজেকে যে বিচ্ছিন্ন করে, একা করে, একেবারে অসহায় অবস্থায়, বাসমান অবস্থায় এখন আছে, এখন দায়িত্বরা তাকে এই সমস্ত খারাপ মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে এবং তাকেও দুর্বিষহ জীবন পালন করতে হচ্ছে। তার এই কাজটা সঠিক হয়নি, কোনোভাবেই অসম্মানিত বোধ করে, রাগ অনুভব করে এইভাবে সংসার ছেড়ে দেওয়া, ঘর ছেড়ে দেওয়া, এটা অত্যন্ত খারাপ কাজ। এটা ছেলে বা মেয়ে আমরা লক্ষ্য করছি, যারাই অপরাধে গেছে, যারাই খারাপ পথে গেছে, তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ঘর ছেড়ে দিয়ে বাইরে চলে যায়, বাইরে থাকে। আমাদের মনে হচ্ছে যে পরিবার হচ্ছে যে আমাদের ক্ষতি, এখানে আমাদের সব ধরনের নিরাপত্তা থাকে, সব ধরনের আবরণের মধ্যে আমরা থাকি। আর পরিবার সমাজ থেকে বাইরে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তখন কিন্তু এই বৃহত্তর সমাজের যে কালো অংশ, অন্ধকার অংশ, সেখানে আমরা স্থিত হবো এবং সেইখানে যারা ভূত থেকে আসে নষ্ট শয়তানগুলি,
তারা কিন্তু তাদেরকে খুঁজে নেবে এবং অপরাধের জগতে ফিরে দিবে। সব অপরাধের কাহিনী ক্ষেত্রে আমরা এটি দেখতে পাচ্ছি। অর্থাৎ তার অবশ্যই ভুল হয়েছে যে সে তখন থেকে বাইরে হয়ে গেছিল এবং এখনো বাইরে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই সমস্ত ব্যাপারে লজ্জা, ঘৃণা এগুলি বোধের কমাই ফেলতে হবে। আমাকে খারাপ করছে, এখন গেলে আবার খারাপ বলবে। এটা হচ্ছে বড় কথা হচ্ছে যে আমি আমার জীবনের নিরাপত্তা কোথায় ভালো, আমার সম্মান কোথায় ভালো, আমি সেটা দেখার। এখন সে যদি সুন্দরভাবে জীবনযাপন করতে হয় তাকে অবশ্যই আবার হয় করে দিয়ে দিতে হবে, অথবা এখানে সুস্থ মানুষ আছে, ভালো মানুষ আছে, সে একটা ভালো কাজ খুঁজে নিতে পারে। অর্থাৎ নিজের ব্যবস্থাপনায় ভালো থাকতে হবে। তবে মনে রাখতে হবে যতই ভালো থাকার চেষ্টা করিস না কেন, একাকী জীবনযাপন করলে কোন একটা মেয়ের পক্ষে বাংলাদেশের সমাজে ভালো থাকা সম্ভব নয়। অর্থাৎ তাকে একটা পরিবারের সঙ্গে থাকতে হবে এবং সেটা সবচেয়ে ভালো হবে তার নিজের পরিবার। তা না হলে তাকে একটা ভালো একটা সংসার, একটা ভালো ছেলের সঙ্গে একটা সংসার করতে হবে, একটা পরিবার তৈরি করতে হবে। অর্থাৎ পরিবারটাই মানুষকে রক্ষা করে, সেটাই তাকে মনে রাখতে হবে। আর আবারও আমি সমাজের কথা বলি, মানুষের কথা বলি, যে মানুষকে হঠাৎ করে এভাবে খারাপ বলতে যাওয়াটা এটা এক ধরনের অন্যায়, এটা একটা পাপ। মানুষকে খারাপ বলা মানেই সে মানুষকে আরো বেশি খারাপের পথে তুলে দেওয়া। বিশেষ করে মেয়েদের চরিত্র এইভাবে বলায়, তুমি কেবল কথা বলে, গল্প করলে, আলাপ করলে একটা মেয়ে নষ্ট হয়ে গেল, খারাপ চরিত্র হয়ে গেল। এই ধারণা যাতে আমরা না করি এবং এইভাবে একটা ভালো মেয়েকে অতিরিক্ত করে তাকে যেন পাপের পথে বা বিপথে ঠেলে না দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমরা সবসময় একটা কথা বলি, একজনের ভুল থেকে আমরা যেন শিখি এবং যিনি ভিকটিম বা যিনি খারাপ কাজ করছেন বা করে ফেলেছেন তাকে সমালোচনা করে, তাকে ভৎসনা করে, তাকে তার দিকে আঙ্গুল তুলে এই সমাজে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। পারলে তাকে বোঝান, পারলে তাকে হাত ধরে টেনে নিয়ে আসে, ভালো একটা সুন্দর একটা পরিবেশ দেন। ওই মানুষটা খারাপ থাকলে ওই মানুষটা আপনাকে ভালো থাকতে দেবে না। সুতরাং আপনার ভালো থাকার জন্য হলো ওই মানুষটাকে ভালো পথ দেখানো খুবই জরুরি। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শেষ করছি, আগামী রবিবার আবারও কথা হবে। আজকের মতো শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।